গল্প পরিপূর্ণতা, লেখনীতে সুপ্রিয়া চক্রবর্তী। অন্ধকারে কেউ অহনার শাড়ির আঁচল ঠিক করে দিল। অহনা কিছু বুঝতে পারছিল না। হঠাৎ কেউ বলে ওঠে, শাড়ির আঁচল যদি সামলাতে না পারো তাহলে শাড়ি পরো কেন? ভালোভাবে শাড়ি পরা শিখে নাও। কথাটি বলেই আগন্তুক চলে যায়। অহনা কিছু বুঝতে পারছিল না। অহনা আজ তার মায়ের সাথে নিজের খালার বড় ছেলের বিয়ে খেতে এসেছে। সেখানেই এই ঘটনা ঘটে গেল। অহনা শাড়ি পরে হাঁটতে পারছিল না, শাড়ির আঁচল বারংবার পড়ে যাচ্ছিল। হঠাৎ কেউ তাকে টেনে একটা অন্ধকার ঘরে নিয়ে আসল। তারপর শাড়ির আঁচলে সেফটি পিন দিয়ে দিল। অহনা এর আগে কখনো শাড়ি পরেনি, তাই হয়তো এমন সমস্যার সম্মুখীন হয়েছে। ব্যাপারটা নিয়ে আর ভাবল না অহনা। নিজের মতো বিয়েবাড়িতে ঘোরাঘুরি করছে। হঠাৎ করে তার সাথে ধাক্কা লাগে মুক্তর। মুক্ত হলো বরের ছোট ভাই, মানে খালার ছোট ছেলে। মুক্ত অহনাকে দেখে হেসে বলে, আজ এত সুন্দর করে সেজেছ কেন? বেশি সাজিনিও, একটু তো সাজতেই হবে, বিয়েবাড়ি বলে কথা। তাদের মধ্যে আর কোন কথা হয় না। মুক্ত ফোন টিপতে টিপতে অন্যদিকে চলে যায়। অহনা তার মাকে খুঁজতে থাকে, কিন্তু ভিড়ের মধ্যে তাকে কোথাও দেখতে পাচ্ছে না। হঠাৎ তার নজর যায় দূরে দাঁড়িয়ে নিজের বোনের সাথে গল্প করছে অহনার মা অহিমা বেগম। অহনা অহিমা বেগমের কাছে গিয়ে বলে, আম্মু আমি কোন গাড়িতে করে যাব? অহিমা বেগম বিরক্ত হয়ে বলেন, যে কোনো একটা গাড়িতে করে গেলেই হয়। এখন থেকে এত টেনশন করছিস কেন? এখনো অনেক সময় বাকি। এখনো বড়ই তৈরি হয়নি বিয়ের জন্য, আর তুই কিনা কোন গাড়িতে যাবি সেটার চিন্তায় আছিস। একেই বলে, যার বিয়ে তার হুঁশ নাই, পাড়াপড়শির ঘুম নাই। মুক্তোর মা মহিমা বেগম বলেন, মেয়েটাকে এভাবে বলছিস কেন? শোন অহনা, তোর যেই গাড়িতে বসতে ইচ্ছা করবে তুই সেই গাড়িতে বসবি। কেউ তোকে আটকাবে না। আর যদি কেউ কিছু বলে তাহলে আমাকে এসে বলবি, কেমন? অহনা মহিমা বেগমকে জড়িয়ে ধরে বলে, তুমি আমার খালা না হয়ে আমার মা হলে না কেন বলো তো? তুমি আমার মা হলে কত ভালো হতো। আমাকে কত ভালোবাসো তুমি। আম্মু তো আমাকে সহ্যই করতে পারে না। অহিমা বেগম মুখে ভেঙচি দিয়ে বলেন, হুপ, 10 মাস 10 দিন পেটে ধরলাম আমি, আর এখন মায়ের থেকে মাসির দরদ বেশি হয়ে গেল। আচ্ছা আমিও দেখবো তোর এইচএসসি পরীক্ষার রেজাল্ট আসুক। তারপর যদি তুই ঢাকার ভার্সিটিতে চান্স পাস তাহলে তোকে তোর খালার বাড়িতে আমি রেখে যাব। তখন যদি আমাকে ফোন করে কেঁদে কেটে বলিস, আম্মু আমাকে টাঙ্গাইলে নিয়ে যাও। আমার এখানে থাকতে ভালো লাগছে না, তোমার হাতের রান্না খাবো। তখন বোঝাবো মজা। একবার এখানে আসলে আর জীবনে তোমার কাছে ফিরে যাবো না, দেখে নিও। বলি অহনা একটা দৌড়ে চলে যায়। মহিমা বেগম মা মেয়ের এমন ঝগড়া দেখে না হেসে পারে না। অহিমা বেগম মুখ ফুলিয়ে থাকেন। অন্যদিকে অহনা দৌড়াতে দৌড়াতে গিয়ে মুক্তোর সাথে ধাক্কা খায়। মুক্ত অহনাকে ধরে ফেলে। মুক্তোর সাথে ধাক্কা খেয়ে অহনা বেশ নার্ভাস হয়ে যায়। এটা অবশ্য নতুন কিছু না, বরাবরই মুক্তোর কাছে এলে নার্ভাস হয়ে যায় সে। হবে নাই বা কেন? ছোটবেলা থেকে এই গম্ভীর মানুষটার প্রশংসা শুনে বড় হয়েছে। মুক্ত অহনার থেকে মাত্র 1 বছরের বড়। তাই সবসময় অহিমা বেগম মুক্তকে দিয়ে অহনাকে খোঁটা দিতেন। ক্লাস 5-এ পিএসসি পরীক্ষায় মুক্ত গোল্ডেন এ প্লাস পেয়েছিল আর অহনা জিপি 5। সেই নিয়ে যে কত কথা শুনতে হয়েছিল অহনাকে। শুধু পিএসসি কেন, জেএসসি, এসএসসিতেও কথা শুনতে হয়েছে। এসএসসিতে তো 480 পেয়েছিল অহনা। তাই থেকে আরো বেশি কথা শুনতে হয়েছিল তাকে। যদিও মুক্ত কখনো অহনার সাথে কোন খারাপ ব্যবহার করেনি বা রাগ দেখায়নি, তবুও মানুষটাকে অকারণে ভয় পেয়েই থাকে অহনা। তবে ছোটবেলায় তাদের মধ্যে একটা ঘটনা ঘটেছিল বটে। সেই সময় তাদের নানু একদিন মজার ছলে বলেছিল, মুক্ত আর অহনাকে একসাথে কত ভালো মানায়। ওদের বিয়ে দিলে খুব ভালো হবে। তখন অহনা প্রতিবাদ করে বলেছিল, তোমার অমন ভ্যাবলা টাইপ নাতিকে আমি বিয়ে করব না। আমি কেন আমার থেকে অনেক কম সুন্দরী মেয়ে বউকে বিয়ে করবে না? তখন মুক্ত বলেছিল, দেখে নিও আমার বউ হবে সব থেকে বেশি সুন্দরী। অহনার আজও সেই কথা মনে আছে। তবে সে জানে না মুক্ত এখনো এটা মনে রেখেছে কিনা। তবে না মনে রাখলেই সেটা তার জন্য ভালো। অহনা মুক্তকে পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করে। তখন মুক্ত নিজের ফোনের গ্যালারিতে একটি ছবি বের করে অহনাকে ডাক দেয়। অহনা মুক্তর দিকে তাকালেই মুক্ত একটা মেয়ের ছবি অহনাকে দেখিয়ে বলে, মেয়েটা কেমন সুন্দরী না? এ হলো আমার গার্লফ্রেন্ড। তোমাকে বলেছিলাম না আমার বউ হবে সব থেকে সুন্দরী।
তোমার এখনো মনে আছে সেই কথা মুক্ত ভাইয়া? মনে থাকবে না কেন? মুক্ত কোন কথা এত সহজে বলে না, বুঝেছো? কথাটা বলেই নিজের চুলে হাত বুলাতে বুলাতে চলে যায়। এদিকে অহনা ভাবছে অন্য কথা। আসল কথা হলো সেও একজনকে পছন্দ করে। আদিল নামের একটি ছেলের প্রেমে হাবুডুবু খাচ্ছে অহনা। ছেলেটা অহনার সাথেই কলেজে পড়েছে। অনেক চেষ্টা করেও ছেলেটাকে প্রপোজ করতে পারেনি অহনা। তবে কৌশলে তার ফেসবুক আইডি জোগাড় করে নিয়েছে। অহনা অনেক সাধনার পরে এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে খুব শীঘ্রই আদিলকে ডেকে এনে তাকে প্রপোজ করবে। এর মধ্যে আদিলকে ফেসবুকে অ্যাক্টিভ দেখে তার সাথে মেসেজে কথা বলতে শুরু করে অহনা। কথা বলতে বলতে সময় কোনো দিক দিয়ে চলে যায় সেটা বুঝতেই পারে না অহনা। এদিকে সবাই গাড়িতে উঠে পড়ে। অহনা কোন গাড়িতে উঠে পড়েছে ভেবে অহিমা বেগমও আর তার চিন্তা না করে নিজের গাড়িতে উঠে পড়ে। সবাই মিলে মেয়ের বাড়ির উদ্দেশ্যে চলে যায়। অহনা একা পড়ে থাকে। যখন সে ব্যাপারটা খেয়াল করে ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। অহনা এবার এক প্রকার কাঁদো কাঁদো মুখ করে থাকে। তখনই হঠাৎ মুক্ত পেছনে থেকে বাইক নিয়ে আসে। মুক্তকে দেখে অহনা বলে, তুমি জানি আমার মাইক্রোতে উঠলে বমি পায়, তাই আমি বাইকে করে যাব। তোমার ভাগ্য ভালো আমি এখনো যাইনি, না হলে আর তোমার বিয়ে খাওয়া হতো না। অনেকক্ষণ দেখছি কার সাথে যেন মেসেজে কথা বলছো। এখন আর বেশি না ভেবে উঠে পড়ো আমার বাইকে, আমি তোমাকে নিয়ে যাচ্ছি। অহনা খুশি হয়ে উঠে পড়ে বাইকে। মুক্ত বাইক চালাতে শুরু করে। এরপর তাদের মাঝে কোন কথা হয় না। অহনা মুক্তকে ধরতে দ্বিধাবোধ করছিল, তাই মুক্তকে না ধরেই বসেছিল। হঠাৎ করেই রাস্তার পিছে ওঠার কারণে অহনা বাইক থেকে পড়ে যায়। পড়ে গিয়ে খুব ব্যথা পায় সে। মুক্ত দ্রুত বাইক থামিয়ে বলে, তুমি ঠিক আছো তো? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছি, উঠছি আমি। একা একা ওঠার চেষ্টা করেও ব্যর্থ হয় অহনা। তখন মুক্তই তাকে টেনে তোলে। মুক্ত অহনাকে বলে, তুমি আমাকে ধরো, বসনি কেন? জানো না বাইকে কিভাবে বসতে হয়? আগে কি বাইকে উঠোনি নাকি? না, সেটা না আসলে। আচ্ছা ঠিক আছে, বুঝেছি। আমি একটা রিক্সা রেখে দিচ্ছি, আমাকে ধরতে যদি তোমার সংকোচ হয় তাহলে রিক্সায় করে চলে যাও। মুক্ত একটি রিক্সা ডেকে অহনাকে তুলে দেয়। তারপর নিজে বাইকে করে পিছনে যেতে থাকে। বিয়ে বাড়িতে পৌঁছে অহনা দেখে ইতিমধ্যে বিয়ে হয়ে গেছে। এখন শুধু বিদায় বাকি। অহনার কান্না পেয়ে যায়। কোথায় ভেবে এসেছিল বিয়ে বাড়িতে এসে কবজি ডুবিয়ে খাবে, তা না এখন খালি মুখে ফিরতে হবে। মুক্ত পৌঁছে বুঝতে পারে অহনার মনোভাব, তাই মুক্ত পাত্রীর মায়ের সাথে কথা বলে অহনার খাওয়ার ব্যবস্থা করে দেয়। পাত্রীর মা অহনা ও মুক্তকে ডেকে নিয়ে গিয়ে খেতে বসায়। খাবারে বিরিয়ানির বদলে ভাত দেখে মুক্ত পাত্রীর মাকে জিজ্ঞাসা করে, ভাত দিয়েছেন কেন? বিরিয়ানি কি নেই? না, বিরিয়ানি তো শেষ হয়ে গেছে, আমরা বিয়ে বাড়িতে ভাত খেতে আসিনি। বিরিয়ানি যখন নেই তখন আমরা খাবো না। অহনা, চলো আমরা যাই। অহনার খুব খিদে পেয়েছিল, তাই সে বলে, আমি বরং ভাতই খাই। তোমাকে উঠতে বলেছি, ওঠো। আমি এখন তোমাকে হাজির বিরিয়ানি খাওয়াবো, চলো এখন। অগত্যা অহনা খাবার ছেড়ে উঠে আসে। পাত্রীপক্ষের সবাই এতে বেশ অপমানিত বোধ করে। কথাটা পাত্রীর বোন নীলার কানে যায়। নীলা এই অপমানের কথা শুনে খুব রেগে যায়। নিজের এক কাজিনের কাছে জানতে চায়, বল কোন ছেলে খাবার ছেড়ে উঠে গেছে। আমি যদি আজ তার মুখে খাবার ঢুকিয়ে দিতে না পারি তাহলে আমার নামও নীলা নয়। নীলার কাজিন তাকে মুক্তর দিকে ইশারা করে। মুক্তকে দেখে নীলা অপলক তাকিয়ে থাকে। এত হ্যান্ডসাম ছেলে দেখে সে নিজেকে সামলাতে পারে না। প্রতিশোধ নেওয়ার কথা ভুলে গিয়ে মুক্তর সামনে এসে বলে, আসসালামু আলাইকুম বেআই সাব। আমি হলাম আপনার একমাত্র বেআইন, মানে আপনার নতুন ভাবির ছোট বোন। মুক্ত নীলার দিকে একবার তাকিয়ে চোখ সরিয়ে নিয়ে বলে, তো আমি কি করব? অহনা, চলো আমার সাথে। নীলা বেশ অপমানিত বোধ করে, তবে সেটা প্রকাশ না করে বলে, এভাবে কোথায় যাচ্ছেন? আপনারা একটু অপেক্ষা করুন, আমি এক্ষুনি বিরিয়ানি নিয়ে আসি, খেয়ে তারপর যান। নীলা তার চাচাতো ভাইকে বলে বাইরে থেকে বিরিয়ানি কিনে আনে। সেগুলো এনে মুক্ত ও অহনাকে দেয়। দুজনে তৃপ্তি করে বিরিয়ানি খায়।
নীলা বুদ্ধি করে মুক্তোর বিরিয়ানিতে পেট ব্যথার ওষুধ মিশিয়ে দিয়েছিল, যার ফলে বিরিয়ানি খাওয়ার পর থেকে মুক্তোর পেটে ব্যথা শুরু হয়। নীলা মনে মনে বলে, একদম ঠিক হয়েছে, বিরিয়ানি খাওয়ার শখ আজ জন্মের মতো মিটিয়ে দেব। আর এমনিতেও অপর পরে আমি যাবো ওই বাড়িতে তোমার বউ হয়ে। তারপর তোমার এই অ্যাটিটিউড বের করে দেব মুক্তো সাহেব। মুক্তোর পেট ব্যথার কথা শুনে অহনা বিচলিত হয়ে যায়। নিজের ব্যাগ থেকে ওষুধ এনে মুক্তোকে দিয়ে বলে, এই ওষুধটা খাও, পেট ব্যথা ঠিক হয়ে যাবে। মুক্তো ওষুধটা খেয়ে নেয়, যার ফলে তার পেট ব্যথা সত্যিই অনেক কমে যায়। এরপর আসে বিদায়ের পালা। মহিমা বেগম মুক্তো ও অহনাকে বর বউয়ের সাথে গাড়িতে যেতে বলে। তারা রাজি হয়ে যায়। অন্যদিকে নীলা জেদ ধরে এসে তার বোনের সাথে তার শ্বশুর বাড়ি যাবে। নীলার জেদের কাছে হেরে তার মা বাবা তাকে যেতে দিতে রাজি হয়। নীলা বিজয়ীর হাসি হাসে। বর বউ সামনে বসে, মুক্তো, অহনা আর নীলা পেছনের দিকে বসে। নীলা মুক্তোর পাশে বসে ঘ্যান ঘ্যান করতে থাকে, যার কারণে মুক্তো অহনাকে বলে, তুমি মাঝখানে এসে বসো, আমি জানালার পাশে বসছি। অহনা বিরক্ত হলে কিছু বলতে পারে না। মুক্তো নিজের এক বন্ধুকে ফোন করে বলে, তুই আমার বাইকটা নিয়ে চলে আসবি, পাশেই একটি গ্যারেজে রেখে আসছি। নীলা মুক্তোর থেকে পাত্তা না পেয়ে মুখ ভার করে বসে থাকে। অহনা বসে বসে বোর হচ্ছিল জন্য ফোন বের করে একটি কোরিয়ান ড্রামা দেখতে থাকে। নীলার নজর যায় সেদিকে। সে অহনাকে বলে, এটা ট্রু বিউটি ড্রামা না? আমার খুব প্রিয় ড্রামা, আমিও দেখবো। হ্যাঁ, এটা ট্রু বিউটি, তুমিও দেখো। মুক্তো এক পর্যায়ে তাদের ফোনের দিকে তাকিয়ে বলে, তোমরা এসব কি বিটিএস এর ভিডিও দেখছো? অহনা বলে, এটা বিটিএস এর ভিডিও নয়, এটা একটা কোরিয়ান ড্রামা, তোমরা ছেলেরা এই সাধারণ জিনিসটাই বোঝো না। মুক্তো ফোন থেকে চোখ সরিয়ে নিজের কাজে মন দেয়। অহনা নীলার সাথে মিলে গল্প গুজবে ব্যস্ত হয়ে যায়। এক সময় গাড়ি এসে পৌঁছে যায় নির্দিষ্ট গন্তব্যে। সবাই এক এক করে গাড়ি থেকে নেমে যায়। মহিমা বেগম বরণ ডালা নিয়ে এসে নতুন বউকে বরণ করে ঘরে তোলে। এই সময় নীলা কল্পনা করে একদিন হয়তো তাকেও মহিমা বেগম এভাবে বরণ করে বাড়ির ছোট বউ করে ঘরে তুলবে। সবকিছু ঠিকঠাক চলছিল। বরণের পর বর বউকে বাসর ঘরে পাঠানোর ব্যবস্থা করা হয়। এই সময় অহনা মুক্তোকে বলে, মুক্তো ভাইয়া চলো আমরা বাসর ঘর আটকে দাঁড়াই, আজ তোমার বড় ভাইয়ের থেকে 1 লাখ টাকা নিয়ে তবে দম নেব। হ্যাঁ ঠিক আছে চলো। মুক্তো ও অহনা বাসর ঘরের গেট আটকে দাঁড়ায়। মুক্তোর বড় ভাই আসতেই অহনা বলে, ভাইয়া এভাবে তো ভেতরে যাওয়া যাবে না, আগে 1 লাখ টাকা দাও তারপর ভেতরে ঢুকতে দেব। কথাটা শোনা মাত্রই মুক্তোর বড় ভাই অজ্ঞান হয়ে যায়। মুক্তো পানি ছিটিয়ে তার জ্ঞান ফেরায়। ততক্ষণে নতুন বউ বাইরে চলে এসেছে। মুক্তো তার নতুন ভাবিকে বলে, ভাবি তোমার কপালে অনেক দুঃখ আছে, আমার ভাইটা কিপটা, মাত্র 1 লাখ টাকা দিতে বলেছি জন্য অজ্ঞান হয়ে গেল। ভাই এমন করিস না, আমি 1 লাখ টাকা কোথায় পাবো? আমি কোন কথা শুনবো না ভাইয়া, যদি বাসর করতে চাও তাহলে 1 লাখ টাকা দিতেই হবে। মুক্তোর নতুন ভাবি নিজের হাতের গহনা খুলে দিয়ে বলে, এই গহনাগুলো বিক্রি করে 1 লাখ টাকা পেয়ে যাবে, এখন তোমার ভাইয়াকে যেতে দাও। মুক্তো গহনাগুলো নিয়ে বলে, আচ্ছা ভাবি ধন্যবাদ, আমরা এখন যাচ্ছি। অহনা চলো আমার সাথে, এই গহনাগুলো বিক্রি করে আইফোন কেনা যাবে। অহনা ও মুক্তো খুশি হয়ে চলে আসে। অহনা নিজের ফোনের কথা মনে পড়ে, তাই সে বলে, মুক্তো ভাইয়া আমার ফোন তো নীলার কাছে, যাও গিয়ে নিয়ে এসো। তখনই নীলা কান্না করতে করতে অহনার কাছে এসে বলে, আপি তোমার ফোন আমার হাত থেকে পড়ে ভেঙে গেছে। সাথে সাথে অহনা মুখ কালো করে নেয়। মুক্তো নীলাকে কথা শুনিয়ে দেয়। অহনা তখন বলে, ওকে বোকা না, আমি ফোন ঠিক করে আনবো। এত রাতে তুমি একা যেতে পারবে? না একা কেন যাব, তুমি চলো আমার সাথে। হ্যাঁ, আমারই আইফোন কেনা হয়ে যাব, চলে যাই। তারা দুইজনে মিলে বাইরে বেরিয়ে যায়। একটি ফোন ভালো করার দোকানে গিয়ে ফোন ভালো করতে দেয়। মুক্তো একটা আইফোন কিনে নেয়। আইফোনে অহনার সাথে একটা সেলফি তুলে নেয় মুক্তো। ততক্ষণে অহনার ফোনও মেরামত হয়ে যায়। অহনা ফোন নিয়ে ফিরে আসে বাড়িতে। বাড়িতে আসা মাত্রই রহিমা বেগম অহনাকে থাপ্পড় মারে।
অহনা গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। সে এখনো বুঝতে পারছে না তার মা কেন তার গায়ে হাত তুলল। ভয় কিছু জিজ্ঞাসা করতে পারছে না, কারণ অহিমা বেগম তার দিকে রাগি চোখে তাকিয়েছিল। অহনা কিছু জিজ্ঞাসা না করলেও মুক্ত আর চুপ থাকতে পারে না। সে অহিমা বেগমকে প্রশ্ন ছুড়ে দেয়, খালাম্নি তুমি অহনাকে মারলে কেন? অহিমা বেগম বলেন, মেরেছি, ঠিক করেছি। দরকার পড়লে আবার মারব। এই মেয়ের জন্য আমার মান সম্মান সব নষ্ট হয়ে গেছে। আর মুক্ত তুই, তোর থেকে অন্তত এটা আশা করিনি। বাসর রাতে দরজা ধরলি ভালো কথা, তো টাকা না নিয়ে বউয়ের গয়না নিলিছি। আর অহনা তুই আত্মীয়দের সামনে আমার মান সম্মান নষ্ট করে দিলি। আমাদের কি এত অভাব পড়েছে যে টাকার জন্য গহনা নিতে হবে? মুক্ত এবার পুরো ঘটনাটা বুঝতে পারে। তার নতুন ভাবি ও নীলা মিলে সবাইকে বলেছে সবকিছু, যার কারণে এত ঘটনা ঘটে গেছে। মুক্ত নিজের পকেট থেকে তার নতুন ভাবির গহনা বের করে তার হাতে দিয়ে বলে, এই নাও ভাবি তোমার গহনা। আমি শুধু মজা করে এগুলো নিয়েছিলাম। তোমার গহনা বিক্রি করে আইফোন কেনার জন্য নয়। আমার আগে থেকেই টাকা জমানো ছিল, সেই টাকা দিয়েই আইফোন কিনেছি। এমনিতেও কালকে তোমার গহনা তোমাকে ফিরিয়ে দিতাম। এত সিন ক্রিয়েট করার দরকার ছিল না। অহনা তুমি চলো আমার সাথে। আর খালাম্নি তোমাকেও বলছি, অন্যের কথায় নিজের মেয়েকে কষ্ট দিও না। এমনি তো অহনা বলে না যে তোমার থেকে চলে আসতে পারলে বাঁচে। তুমি সবসময় ফুফার রাগ অহনার উপর তুলো। ফুফা তোমায় একা রেখে চলে গেছে, এটা কি অহনার দোষ? অহনা তো তোমারও মেয়ে। অহিমা বেগম আর কিছু বলতে পারেন না। খুব কষ্ট হয় তার। তিনি নিজেও চান না খারাপ ব্যবহার করতে। অহনাকে যথেষ্ট ভালোবাসেন তিনি, কিন্তু মাঝে মাঝে তাকে দেখলে নিজের স্বামীর কথা মনে পড়ে যায়। তাই অহনাকে সামান্য কারণেই বকাবকি করেন, এমনকি গায়ে হাতও তোলেন। মুক্ত অহনাকে নিয়ে একটি ঘরে যায়। অহনাকে বলে, তুমি এই রুমে থাকো, কোন দরকার হলে আমায় ফোন করো, আমি পাশের রুমে আছি। আর একদম কাঁদবে না, কাঁদলে তোমাকে একটুও ভালো লাগে না। মনে হয় শালা গেছে পেতনি। অহনা হেসে দেয়। অহনার হাসি দেখে মুগ্ধ হয়ে যায় মুক্ত। মনে মনে বলে, তোমার মুখে এই হাসি সবসময় দেখতে চাই আমি। তোমাকে সুখী করার জন্য নিজের জীবন দিয়ে দিতে রাজি। অহনাকে সেখানে রেখে নিজের মায়ের রুমে চলে যায় মুক্ত। মহিমা বেগম সবেমাত্র ঘুমানোর প্রস্তুতি নিচ্ছেন, তখন মুক্ত এসে বলে, ভেতরে আসতে পারি আম্মু? হ্যাঁ আয়। বল, কি বলবি? আব্বু এখনো আসেনি? না। বিয়ে বাড়ির কত কাজ, সব করতে তো দেরি হবে। ও একটা কথা বলতে আসলাম। আমি আর খালামুনির ভরসায় অহনাকে রাখার সাহস পাচ্ছি না। খালামনি ধীরে ধীরে মানসিকভাবে অসুস্থ হয়ে যাচ্ছে। আমি অহনার দাদির কাছে শুনেছি, খালা কারণে অকারণে অহনার গায়ে হাত তোলে। এই অবস্থায় অহনাকে বেশি দিন ভালো রাখা যাবে না। তুমি কিছু করো আম্মু। অহনাকে যত দ্রুত সম্ভব এখানে নিয়ে এসো। আমিও জানি সেটা। আর তো মাত্র কয়েকটা দিন। অহনার এইচএসসির রেজাল্ট আসুক, তারপর ওকে এখানে নিয়ে আসবো। যদি পাবলিকে চান্স পায় তাহলে প্রাইভেটে পড়াবো, তবুও ওকে নিয়ে আসবো। আচ্ছা, তাহলে আমি যাই। পরের দিন সকালে অহিমা বেগম সিদ্ধান্ত নেন আজই তিনি অহনাকে নিয়ে চলে যাবেন। মহিমা বেগম অনেক মানানোর চেষ্টা করেন, কিন্তু ব্যর্থ হন। অহিমা বেগম মূলত যেতে চাইছেন কারণ তার শাশুড়ি হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে। স্বামী অন্য আরেকটা মহিলার সাথে পালিয়ে যাওয়ার সময় শাশুড়ি অহিমা বেগমের একমাত্র সহায় সম্বল। তার শ্বশুর একজন সরকারি চাকুরিজীবী ছিলেন। সেই কারণে তার মৃত্যুর পর তার শাশুড়ি যে পেনশনের টাকা পায় সেই দিয়ে সংসার চলে। অহিমা বেগম নকশিকাঁথা সেলাই করেন। এভাবেই তাদের সংসার চলে। অহিমা বেগম ও অহনাকে এগিয়ে দিতে যায় মুক্ত। তাদের গিয়ে টাঙ্গাইলের বাসে ছড়িয়ে দিয়ে চলে আসে। আজ অহনার এইচএসসি পরীক্ষার রেজাল্ট দিয়েছে। সে আর্টস থেকে গোল্ডেন প্লাস পেয়েছে। নিজের রেজাল্ট নিয়ে খুব খুশি সে। এসএসসিতে সায়েন্স নিয়ে প্লাস পায়নি সে, তাই ইন্টারে এসে আর্টস নিয়েছিল সে। এবার ভালো রেজাল্ট করতে পেরে আফসোস হচ্ছে, আগে যদি মায়ের কথা শুনে আর্টস নিত তাহলে ভালো হতো। তা না, জেদ করে সায়েন্স নিয়েছিল। অহনা তাকায় আদিলের দিকে। আজ অহনারা সব বন্ধুরা মিলে নিজেদের ভালো রেজাল্ট সেলিব্রেট করছে। সে
সেখানে আদিলও এসেছে। অহনা ভেবে রেখেছে আজ আদিলকে প্রপোজ করবে, তাই তো একটি গোলাপ ফুলও নিয়ে এসেছে সে। আজ এই ফুল দিয়েই প্রপোজ করবে। অহনা যখনই প্রপোজ করতে যাবে তখনই আদিল হঠাৎ করে সবার সামনে অন্য একটি মেয়েটিকে প্রপোজ করে। মেয়েটিকে নাকি অনেকদিন থেকে পছন্দ করে আদিল, অনেকদিন থেকে পটানোর চেষ্টা করছে, তাই আজ সরাসরি প্রপোজ করে দিল। মেয়েটাও আজ আদিলকে আই লাভ ইউ টু বলে দিল। সমস্ত বন্ধুরা মিলে আনন্দে মেতে উঠল। সবার সামনে অহনাও মেকি হাসল, কিন্তু গোপনে অশ্রু বিসর্জন করে। তার বুক ফেটে যাচ্ছিল আদিলকে অন্য একটা মেয়ের সাথে দেখে। সেদিন বাইরে থেকে ফিরে বাড়িতে এসে দরজা লাগিয়ে কাঁদতে থাকে অহনা। আদিল অন্য কারো হয়ে গেছে এটা সে মানতে পারছিল না, নিজেকে আর নিয়ন্ত্রণ করতে পারছিল না সে। তাই অনেক বড় একটি সিদ্ধান্ত নিয়ে নেয়, আদিলকে যে করেই হোক নিজের করে নেবে। প্রয়োজনে ওই মেয়ের সাথে আদিলের ব্রেকআপ করিয়ে নেবে তাও। এরপরের দিন অহনা সরাসরি আদিলের সামনে গিয়ে তাকে প্রপোজ করে। আদিল রেগে গিয়ে বলে, তুমি জানো না আমার গার্লফ্রেন্ড আছে, তবু কেন আমায় প্রপোজ করছো? তোমার গার্লফ্রেন্ড আছে তো কি ব্রেকআপ করে নেও? বিশ্বাস করো আমার থেকে বেশি ভালো তোমাকে আর কেউ বাঁচতে পারবে না। এসব নাটক অন্য কোথাও গিয়ে করো অহনা। আমি তোমাকে ভালোবাসি না, বুঝেছো? আমি তোমাকে অনেক ভালোবাসি আদিল। বলো কিভাবে প্রমাণ দিতে হবে? তুমি যা বলবে আমি তাই করব। তুমি বললে নিজের জীবনও দিয়ে দেব। আদিল বলে, আচ্ছা আমি বললে জীবন দিতে পারো, তাহলে যাও, আমাকে যদি সত্যি ভালোবাসো তাহলে মেইন রোডের মাঝখানে গিয়ে দাঁড়াও, তাহলে বুঝবো তুমি আমায় সত্যিই ভালোবাসো। আদিলের কথা শুনে অহনা সত্যিই মাঝ রাস্তায় গিয়ে দাঁড়ায়। আদিল ও তার বন্ধুরা সবাই অহনাকে সরে আসতে বলে, কিন্তু অহনা সরে আসে না। হঠাৎ একটি গাড়ি এসে অহনাকে ধাক্কা মারে, মুহূর্তেই রাস্তা রক্তে ভেসে যায়। আদিল ও তার বন্ধুরা পালিয়ে যায়। কিছু মানুষ এসে অহনাকে নিয়ে গিয়ে হাসপাতালে ভর্তি করায়। অহনার পরিবারের কাছে খবর পৌঁছে যায়। অহনার মা ও দাদি ছুটে আসে। মুক্ত তার মায়ের কাছে খবরটা শোনা মাত্রই ঢাকা থেকে টাঙ্গাইলের উদ্দেশ্যে রওনা দেয়। অহনার রক্তের প্রয়োজন ছিল। মুক্ত টাঙ্গাইলে এসে বিভিন্ন জায়গায় কথা বলে রক্তের ব্যবস্থা করে দেয়। অহনার অবস্থা তবুও অবনতি হয়। মুক্ত কিছু প্রত্যক্ষদর্শীর মাধ্যমে জানতে পারে অহনা নাকি স্বেচ্ছায় রাস্তার মাঝখানে গিয়ে দাঁড়িয়েছিল। এটা শুনে রাগে হাত মুষ্টিবদ্ধ করে নেয়। মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে অবশেষে আশঙ্কামুক্ত হয় অহনা। তবে অ্যাক্সিডেন্টের ফলে তার এক পায়ে সমস্যা দেখা দিয়েছে। আপাতত কিছুদিন কাজ ছাড়া হাঁটতে পারবে না অহনা। অহনা চোখ মেলার পর সবার আগে মুক্তকে দেখতে পায়। মুক্ত অহনার দিকে রাগী দৃষ্টিতে তাকিয়েছিল। অহনা ভয়ে ঢোক গেলে মুক্ত কোন কথা না বলে চলে যায়। অহিমা বেগম অহনার কাছে এসে বলেন, তুই কিভাবে এটা করতে পারলি অহনা? হ্যাঁ মানছি, অনেক সময় আমি তোর বাবার রাগ তোর উপর মিটাই। তার মানে এই নয় যে আমি তোকে ভালোবাসি না। মায়ের ভালোবাসা তুই বুঝিস না। তুই কেন এমন একটা কাজ করলি? জানিস না আত্মহত্যা মহাপাপ? অহনা কিছু না বলে চুপ থাকে। মুক্ত আদিলকে নিয়ে টানতে টানতে অহনার সামনে এনে দাঁড় করায়। আদিলকে ইশারায় কিছু বলতে বলে, আমি তোমার কাছে ক্ষমা চাইছি অহনা। আমার জন্য আজ তোমার এই অবস্থা। তুমি যা চাও তাই হবে। আমি বুঝতে পেরেছি তুমি আমায় খুব ভালোবাসো। আমি ওই মেয়েটার সাথে ব্রেকআপ করে নেব, তারপর তোমাকে বিয়ে করব। অহনা খুব খুশি হয় আদিলের কথা শুনে। সে তো এটাই চেয়েছিল। আদিলকে অনেক ভালোবাসে অহনা। অবশেষে তার ভালোবাসা বুঝতে পারল আদিল। অন্যদিকে মুক্তর বুক ছিঁড়ে দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। সেই ছোটবেলা থেকে অহনাকে পছন্দ করে মুক্ত, কিন্তু অহনা কখনো তাকে ভাই ছাড়া অন্য নজরে দেখেনি। ছোটবেলায় একবার তাদের নানু যখন বলেছিল তখন অহনা আপত্তি জানিয়ে বলেছিল সে তার মতো হ্যাবলা টাইপ ছেলে বিয়ে করবে না। সেই কথা শুনে রেগে গিয়েছিল মুক্ত। তখন থেকে নিজেকে অনেক চেঞ্জ করেছে। এখন একদম স্মার্ট হয়ে গেছে। সবকিছু করেছে শুধুমাত্র অহনার জন্য, কিন্তু এত কিছু করেও অহনার মন পায়নি।
সেদিন অহনার শাড়ি মুক্তই ঠিক করে দিয়েছিল এবং ইচ্ছে করেই অন্য একটা মেয়ের ছবি দেখিয়ে নিজের গার্লফ্রেন্ড বলে পরিচয় দিয়েছিল যাতে অহনা জেলাস হয়। কিন্তু সেসব কিছুই হয়নি, সবকিছু ঠিক ছিল। কিন্তু মুক্ত যখন অহনার অ্যাক্সিডেন্টের খবর পেয়ে এখানে এলো এবং প্রত্যক্ষদর্শীর মাধ্যমে জানতে পারলো একটি ছেলের কথায় অহনা এমন করেছে, তখন মুক্ত বাকরুদ্ধ হয়ে গেছিল। অহনাকে পাবার আশা একেবারের জন্য ছেড়ে দিল। অহনার বাড়িতে গিয়ে তার ডায়েরি পড়ে আদিলের ব্যাপারে সব জানতে পারে মুক্ত। আদিলকে খুঁজে বের করে নিয়ে আসে অহনার কাছে। তাকে অনেক টাকা দিয়ে এবং ভয় দেখিয়ে বলে, তুমি অহনাকে গিয়ে বলবে তুমি ওকে ভালোবাসো এবং ওকে বিয়ে করতে চাও। আদিল টাকার লোভে ও ভয় পেয়ে রাজি হয়ে যায় মুক্তর কথায়। মুক্ত এসব ভেবেই নিজেকে নিয়ে নিজেই ঠাট্টা করে। কত বোকা আমি, যাকে ভালোবাসি তাকেই কিনা অন্য একজনের হাতে তুলে দিচ্ছি টাকার বিনিময়ে। কিন্তু কি করব আমি? অহনা যে আমাকে ভালোবাসে না। আমি জোর করে ওর ভালোবাসা চাই না। জোর করে ভালোবাসা হয় না, ভালোবাসা মন থেকে আসে। কিছু প্রিয় জিনিস থাকুক না অন্য কারো হয়ে, তবুও যেন তারা ভালো থাকে। এই আশা নিয়েই আদিলের সাথে অহনার মিল করার ব্যবস্থা করেছে মুক্ত। তার কাছে অহনার সুখই মূল ব্যাপার। যদি অন্য কারোর সাথে অহনা সুখী হতে পারে তাহলে তাতেও খুশি মুক্ত। এদিকে আদিলের কথা শুনে অহনার খুশির শেষ নেই। সে পারলে এখনই নাচ শুরু করে দেবে। শরীরের সব ব্যথা ভুলে খুশি গদগ্ধ হয়ে আদিলকে অহনা বলে, তুমি সত্য বলছো তো? আমাকে বিয়ে করতে চাও তুমি? হ্যাঁ, আমি তাই বলছি। অহিমা বেগম অসহায় চোখে মুক্তোর দিকে তাকান। অহনা মুক্তোর মনের কথা না বুঝলেও অহিমা বেগম ঠিকই বোঝেন। অহনা যখন আদিলের সাথে কথা বলায় ব্যস্ত ছিল তখন অহিমা বেগম মুক্তোকে টেনে নিয়ে যান বাইরে। বলেন, তুই এসব কি বলছিস মুক্ত? আর কেউ না জানুক আমি তো জানি তুই অহনাকে কতটা ভালোবাসিস। সেই ছোটকাল থেকে অহনার প্রতি তোর ভালোবাসা। নিজের ভালোবাসাকে অন্য কারোর সাথে মেনে নিতে পারবি তুই? কেন পারবো না খালাম্মি? অহনার সুখের জন্য আমি সব করতে পারি। প্রয়োজনে নিজের জীবনও আমি অহনার জন্য ত্যাগ করতে পারি। সেখানে এটা তো কিছু নয়। নিজের জীবন দিয়ে দেওয়া আর নিজের ভালোবাসার মানুষকে অন্য কারো হাতে তুলে দেওয়া এক ব্যাপার নয় মুক্ত। তুই ভালো করে ভেবে দেখ। আর কিছু ভাবার নেই খালাম্মি। অহনা যখন আদিলের জন্য নিজের জীবন দিতে পারে তার মানে বোঝা যাচ্ছে ও কতটা ভালোবাসে আদিলকে। তুমি আমার কথা না ভেবে নিজের মেয়ের সুখের কথা ভাবো। এখান থেকে ফিরে বিয়ের প্রস্তুতি করে নাও। আমি নিজে দাঁড়িয়ে থেকে ওদের বিয়ে দেব। তুই যে অহনাকে ছাড়া পরিপূর্ণতা পাবি না মুক্ত। আমি না পাই নাই। অহনা তো তার ভালোবাসার মানুষটাকে পেয়ে পরিপূর্ণতা পাবে। আমি তাতেই খুশি। যাই হোক চলো এখন বিয়ের আয়োজন করতে হবে। আদিলের পরিবার কাল আসবে তোমার বাড়িতে বিয়ের কথা পাকা করতে। তুমি আর দাদি মিলে সব সামলে নিও। অহিমা বেগম আর নিজেকে আটকে রাখতে পারে না। মুক্তকে জড়িয়ে ধরে হু হু করে কাঁদতে থাকেন। মুক্তর জন্য তার বুক ফেটে যাচ্ছে। তিনি বুঝতে পারছেন মুক্ত কতটা কষ্ট নিয়ে কথাগুলো বলছে। খালাম্মি এভাবে কেঁদো না। আমি একদম ঠিক আছি। এই দেখ আমি হাসছি আর তুমি কিনা কাঁদছো। চলো তো এখন। মুক্ত অহিমা বেগমকে নিয়ে তার বাড়িতে পৌঁছে দেয়। বাড়িতে ফিরে অবাক হয়ে যায় অহিমা বেগম। আজ অনেকদিন পর তার স্বামী ফিরে এসেছে বাড়িতে। অহিমা বেগমকে দেখে ছুটে আসেন তার স্বামী সিরাজুল ইসলাম। দৌড়ে এসে অহিমা বেগমের হাত ধরে বলেন, আমাকে তুমি ক্ষমা করে দিও ভাই। আমি তোমাকে বুঝতে না পেরে ভুল করে ফেলেছিলাম। তুমি আমার জন্য সব সময় সেরা ছিলে। কিন্তু আমি অন্য একজনের মা পড়ে তোমাকে ছেড়ে চলে গিয়েছিলাম। এতদিন পর আপনি নিজের ভুল বুঝতে পারলেন। কিন্তু এখন যে খুব দেরি হয়ে গেছে। আপনার প্রতি আমার যত অনুভূতি ছিল সব শেষ হয়ে গেছে। এক সময় যে আপনাকে ভালোবেসেছিলাম এটা ভাবতেও আমার এখন নিজের প্রতি রাগ হয়। কারণ আপনি কারো ভালোবাসা পাওয়ার যোগ্য নন। এখনই চলে যান আমার সামনে থেকে। সিরাজুল ইসলাম অহিমা বেগমের পায়ের কাছে বসে পড়ে। অহিমা বেগম দূরে সরে গিয়ে বলেন, আমাকে আর পাপের ভাগিদার করবেন না। এমনি আপনার জন্য অনেক কষ্ট পেয়েছি। দয়া করে চলে যান। অহনার দাদি ছুটে এসে বলেন, আর ছাওয়াল ভুল করছিল। এখন তো মাফ চায়। ওরে মাফ করুন যায় না। যারা ভুল করে তাদের ক্ষমা করা যায় আম্মা। কিন্তু অপরাধীদের ক্ষমা করা যায় না।
এত রাত ভালা না বউ। কথাটা অহনার দাদি নিজের ছেলেকে নিয়ে চলে যাচ্ছিলেন। অহিমা বেগম নিষ্পলক তাকিয়েছিলেন। মুক্ত তাদের থামিয়ে দিয়ে বলে, এখন আপনারা যাচ্ছেন কোথায়? বিয়ের ব্যবস্থা করুন। অহনার দাদি জানতে চায়, কার বিয়ে? অহনার। সিরাজুল ইসলাম বলেন, অহনা মানে আমার মেয়ের বিয়ে। ও আপনার মেয়ে নয়। অহনা শুধু আমার মেয়ে। ওর বিয়ের ব্যবস্থাও আমি একাই করতে পারবো। কথাটা বলে অহিমা বেগম নিজের ঘরে চলে যান। অহনাকে কাছে টেনে নিয়ে চুমু দিচ্ছিল আদিল। হাসপাতালে আসা মাত্রই এই হৃদয় বিদারক দৃশ্যের সাক্ষী হয় মুক্ত। তার বুক ফেটে যাচ্ছিল এটা দেখে। যেই অহনাকে নিয়ে সে এত স্বপ্ন দেখেছিল সে আর অন্য কারোর সাথে। অনেক কষ্টে হাত মুষ্টিবদ্ধ নিজের রাগ নিয়ন্ত্রণ করার চেষ্টা করে মুক্ত। আদিল অহনাকে বুকের সাথে জড়িয়ে নিয়ে বলে, তুমি আসলেই অনেক ভালো মেয়ে। কত সুন্দরী তুমি। তোমাকে ফেলে অন্য একটা মেয়েকে করেছিলাম ভেবে এখন আমার আফসোস হচ্ছে। তোমাকে তাড়াতাড়ি বিয়ে করে বউ করে নিয়ে যাব। তারপর আরো বেশি করে আদর করব। তোমাকে পাওয়ার জন্য আমি ব্যাকুল হয়ে যাচ্ছি। তো এসেছিল অহনার জন্য মেডিসিন কিনে নিয়ে। তাই হালকা কেশে ভেতরে আসে। অহনা মুক্তকে দেখে রেগে গিয়ে বলে, আসার আগে যে নক করতে হয় জানো না মুক্ত ভাইয়া? মুক্ত কিছু না বলে অবাক হয়ে অহনার দিকে তাকায়। যেই অহনার জন্য সে এত কিছু করলো সে আর তার সাথে এমন ব্যবহার করছে। তোমার জন্য ওষুধ এনেছিলাম অহনা, খেয়ে নিও। মুক্ত কথাটা বলে চলে যায় সেখান থেকে। আদিল অহনাকে বুকের সাথে মিশিয়ে নিয়ে বলে, তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে আমাকে বিয়ে করে নেও। আমি তোমাকে নিয়ে নতুন সংসার সাজাতে চাই। আমিও তোমাকে বিয়ে করতে চাই আদিল। মুক্ত অহনাদের বাড়িতে আসে। আজ আদিল তার মা বাবাকে নিয়ে বিয়ের কথাবার্তা ফাইনাল করতে আসবে। সকাল থেকে অহিমা বেগম বিভিন্ন রান্নাবান্না করছেন। একা হাতেই তাকে সবকিছু করতে হচ্ছে। মুক্ত নিজের টাকায় বাজার খরচ সবকিছু করে দিয়েছে। সিরাজুল ইসলাম দূর দাঁড়িয়ে সবকিছু দেখছেন। নিজের মেয়ের বিয়েতে তার যেন কোন ভূমিকা নেই। নিজের করা অন্যায়ের জন্যই তার আজ এই অবস্থা। সিরাজুল ইসলাম বিয়ের আগে অন্য একটা মেয়ের সাথে প্রেমের সম্পর্কে লিপ্ত ছিলেন। তার বাবা অহিমা বেগমের সাথে তার বিয়ে দেন। তাই সিরাজুল ইসলাম এই বিয়ে মানতে পারেননি। সেই সময় সিরাজুল ইসলাম বেকার ছিলেন জন্য নিজের বাবার বিরুদ্ধে যেতে পারেননি। বাধ্য হয়ে অহিমা বেগমের সাথে সংসার করছিলেন। বিয়ের 1 বছরের মাথায় অহনার জন্ম হয়। ততদিনে সিরাজুল ইসলাম চাকরি পেয়ে যায়। তখন আর নিজের বাবার বিরুদ্ধে যেতে তার ভয় হয়নি। তাই নিজের প্রেমিকাকে নিয়ে শহরে চলে যায়। সেখানে গিয়ে বিয়ে শাদী করে নতুন সংসার সাজায়। এরপর আর বাড়ির কারো খোঁজ নেননি তিনি। নিজের মা বাবা, স্ত্রী, মেয়ে সবার প্রতি তিনি অবিচার করেন। এত সব কিছুর পরেও তার মা তাকে ক্ষমা করে দিয়েছে। কারণ মায়েরা এমনই হয়। সন্তানরা তাদের সাথে যতই অন্যায় করুক তারা সন্তানদের ক্ষমা করে দেয়। কিন্তু অহিমা বেগম তো তেমন নন। তিনি জীবনে কত কষ্ট সহ্য করেছেন সেটা শুধু নিজেই জানেন। সমাজের লোকের নানান কথা শুনতে হয়েছে তাকে। তার মা বাবা তো কতবার তার বিয়ে দিতে চেয়েছিল কিন্তু নিজের মেয়ের মুখের দিকে তাকিয়ে অহিমা বেগম সব সহ্য করে গেছেন। এদিকে সিরাজুল ইসলাম এতদিন ধরে নিজের দ্বিতীয় স্ত্রীর সাথে সংসার করেছেন। তাদের কোন সন্তান হয়নি। আসলে প্রকৃতি ঠিকই প্রতিশোধ নেয়, এটাই তার প্রমাণ। কিছুদিন আগে সিরাজুল ইসলামের দ্বিতীয় স্ত্রী একজন বড়লোক ব্যবসায়ীর সাথে বেগে গেছে। তাই এখন সিরাজুল ইসলাম তার ভুল বুঝতে পেরে নিজের পরিবারের কাছে ফিরে এসেছেন। তার আশা তার পরিবার আবার তাকে সাদরে গ্রহণ করবে। কিন্তু বাস্তবতা হলো ভিন্ন। অহিমা বেগম সব রান্নাবান্না করে আদিলের পরিবারের জন্য অপেক্ষা করতে থাকেন। ততক্ষণে আদিল তার মা বাবাকে নিয়ে উপস্থিত হয়। আদিলের মা বাবা অহনার বাড়ি দেখে বলে, শেষে কিনা এই হাভাতে ঘরের মেয়েকে বউ হিসেবে পছন্দ করেছিস। তার যৌতুক পাবো তো? আমাদের কিন্তু 3 লাখ টাকা চাই। আম্মা চিন্তা করছো কেন? দেখবে অনেক বেশি টাকা পাবো। এখন তোমরা চলো আলাপ করে নেও। টাকা পয়সা অন্য একজন দেবে। কে দেবে টাকা? ওই যে ওই ছেলেটাকে দেখতে পাচ্ছ ও হলো অহনার খালাতো ভাই। অনেক বড় লোক। ও টাকা দেবে। তোমরা এখন চলো আমার সাথে। গোটা বাড়িতে কত সুন্দর সুবাস বয়ে যাচ্ছে।
মনে হয় অনেক সুন্দর সুন্দর রান্না হয়েছে। পেট ভর্তি করে খাও। খেতে তো হবেই। আমরা খাবো আর বিয়ের কথা পাকা করব। খাওয়ার জন্যই তো এসেছি। সবাই মিলে এগিয়ে যায়। অহিমা বেগম সবাইকে বসতে দেন। আলাপচারিতা শুরু হয়। আদিলের মা জানতে চায়, এখানে মেয়ের বাবা নেই? মেয়ের বাবা ছাড়া বিয়ের কথাবার্তা কিভাবে বলবো? সিরাজুল ইসলাম এতক্ষণ দূরে দাঁড়িয়েছিলেন। মুক্ত তার কাছে গিয়ে বলে, খালু আপনি আসুন। আপনাকে ছাড়া বিয়ের কথাবার্তা কিভাবে হবে? আমি গেলে যদি অহিমা রাগ করে? এখন খালামুনির কথা ভাববেন না, অহনার কথা ভাবুন। ও তো আপনার মেয়ে। আজ অব্দি ওর প্রতি কোন দায়িত্ব তো পালন করেননি। আজ অন্তত মেয়ের বিয়ের দায়িত্ব তো পালন করুন। সিরাজুল ইসলাম গিয়ে অহিমা বেগমের পাশে বসে পড়েন। অহিমা বেগম বিরক্ত হলেও সবার সামনে কিছু বলতে পারেন না। সিরাজুল ইসলাম সবার সাথে কথাবার্তা বলেন। এরপর খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়। খাওয়া দাওয়া শেষ হলে আদিলের মা বাবা যৌতুকের কথা টানেন। তো এখন আসল কথায় আসা যাক। আমরা যে মেয়ে নিয়ে যাবো তার জন্য তো ডিমান্ড আছে একটা। আমরা 3 লাখ টাকার কম কিন্তু মানব না। সিরাজুল ইসলাম বলেন, আচ্ছা কোন ব্যাপার না। আমার তো একমাত্র মেয়ে। আমার জমানো যা টাকা আছে সেটা দিয়েই। অহিমা বেগম সিরাজুল ইসলামকে থামিয়ে দিয়ে বলেন, কোন যৌতুক দিতে হবে না। আমি নিজের মেয়েকে বিক্রি করছি না যে টাকা দেব। আমার মেয়ে আমার কাছে এত বোঝা হয়ে যায়নি যে টাকা দিয়ে ওকে বিক্রি করব। আমি 1 টাকাও দেব না। এতে যদি বিয়ে হয় হবে আর না হয় না হবে। আমার তাতে কিছু যায় আসে না। আর আপনাদের বলছি, নিজের ছেলেকে বিয়ে দিচ্ছেন নাকি তাকে দিয়ে ভিক্ষাবৃত্তির ব্যবসা করাচ্ছেন? টাকা কেন লাগবে বিয়ের জন্য? আপনি কিন্তু আমাদের অপমান করছেন। যদি আপনাদের তা মনে হয় তাহলে তাই। এখন আমার সময় নষ্ট না করে চলে যান আমার সামনে থেকে। আপনাদের যে কষ্ট করে এত কিছু রান্না করে খাওয়ালাম সেটা ভেবেই এখন আমার রাগ হচ্ছে। যাওয়ার আগে খাবার বাসন সব ধুয়ে দিয়ে যাবেন। কথাটা বলে অহিমা বেগম উঠে দাঁড়ান। আদিলের মা বাবা তাকে টানতে টানতে নিয়ে যায়। মুক্ত চেয়ে কিছু করতে পারে না। সিরাজুল ইসলাম বলেন, তুমি ওদের এভাবে বললি কেন? আমি তো বললাম আমি টাকা দেব। এতদিন যখন মেয়ের কথা ভাবেননি তখন এখন আর ভাবতে হবে না। চলে যান আমার সামনে থেকে। আমি আপনাকে আর সহ্য করতে পারছি না। আমাকে কি ক্ষমা করা যায় না? কখনোই না। অহিমা বেগম নিজের ঘরে ঢুকে সশব্দে দরজা বন্ধ করে দেন। অহনাকে আদিল ফোন করে জানায় তার মা তাদের বিয়ে বাতিল করে দিয়েছে। শুধু তাই নয়, আদিলের মা বাবাকে অপমান করে তাড়িয়ে দিয়েছে। এইসব কথা শুনে অহনার মাথায় রাগ উঠে যায়। সে রাগে কাঁপতে থাকে। অপেক্ষা করতে থাকে মুক্তর আসার। দুপুরে মুক্ত অহনার জন্য খাবার নিয়ে আসলে অহনা মুক্তকে এইসব বিষয় নিয়ে জিজ্ঞাসাবাদ করতে থাকে। মুক্ত অহনাকে খাবার বেড়ে দিলে অহনা খাবারের প্লেট ছুঁড়ে ফেলে বলে, এসব আমি কি শুনছি মুক্ত ভাইয়া? আম্মু নাকি আদিলের সাথে আমার বিয়ে বাতিল করে দিয়েছে। তুমি ছিলে না সেখানে? যদি থেকে থাকো তাহলে আটকালে না কেন? তুমি আমার কথা শোনো না। আর কি শুনবো আমি? আমি কিছু শুনতে চাই না। তুমি যে করেই হোক আম্মুকে বোঝাও। আম্মুকে যদি আদিলের মা বাবার পা ধরে ক্ষমা চাইতে হয় তো আম্মু চাক, তবুও যেন বিয়েটা হয়। মুক্ত এ পর্যায়ে নিজেকে আর সামলাতে পারে না। অহনাকে থা অপ্পর বসিয়ে দেয়। অহনা হুঙ্কার দিয়ে বলে, তুমি আমায় মারলে। কাজটা ঠিক করলে না। আমি একদম ঠিক কাজ করেছি অহনা। তোমার মতো একটা নিচু মনের মেয়ে আমি আর দুটো দেখিনি। তুমি নিজের আম্মুকে অন্য কারো পা ধরে ক্ষমা চাইতে বলছি। আমি কি ভুল বলেছি? আম্মু কেন ওদের তাড়িয়ে দিয়েছে? আম্মু জানে না আমি আদিলকে কত ভালোবাসি। দোষ তোমার আম্মুর নয়। দোষ হলো আদিলের বাবা মা। তারা যৌতুক চেয়েছিল, তাই খালামনি। থাক, তুমি আর নিজের খালামনির হয়ে ওকালতি করতে এসো না। কত টাকা চেয়েছে ওরা যে দিতে পারেনি? আম্মুর কাছে কি টাকা নেই? নাকি টাকা নিয়ে কবরে যাবে? সব অজুহাত। আমি জানি আম্মু আমাকে সহ্য করতে পারে না। আর যদি আব্বু থাকতো, ও
আমি তো একটা কথা বলতে ভুলে গেছিলাম, তোমার আব্বু ফিরে এসেছে। অহনা রেগে যায় তার বাবার ফিরে আসার কথা শুনে। লোকটাকে অনেক ঘৃণা করে সে। অহনা রেগে বলে, আজই আমি বাড়িতে ফিরবো। আমি এখন অনেকটাই সুস্থ আছি। আমাকে আব্বু আম্মুর সাথে অনেক জরুরি কথা বলতে হবে। বিশেষ করে ওই আম্মুর একটা ব্যবস্থা করে, তবে আমি দম নেব। এরকম মা থাকার থেকে তো সৎ মা থাকা ভালো। আর ওই আব্বু তো বাবা নামের কলঙ্ক। জন্ম দিয়েই ভেঙে গেছে। মুক্ত আর অহনাকে কিছু বলে না। ভালোবাসা যে মানুষকে অন্ধ করে দেয় সেটা শুনেছিল মুক্ত। নিজেকে দিয়ে তার প্রমাণও পেয়েছে। অহনাকে ভালোবেসে তার খুশির জন্য কত কিছু করলো, অথচ অহনা নিজের ভালোবাসা পাওয়ার জন্য যা করছে সেটা পাগলামি। ভালোবাসা আজ তার কাছে এত বড় হয়ে গেল যে নিজের মাকে আর সে এভাবে বলছে। এত কিছুর পরেও মুক্ত পারছে না অহনাকে ঘৃণা করতে। কিন্তু সত্য হলো অহনার মতো মেয়েরা কারো ভালোবাসা পাওয়ার যোগ্য না। মুক্ত ভাবে পৃথিবীর কোন মানুষই পারফেক্ট নয়। সবারই দোষ গুণ আছে। সেরকম অহনাও হয়তো এখন নিজেকে সামলাতে না পেরে ভুল করে ফেলছে। তাই তাকে এখন ভালোভাবে বোঝাতে হবে, তাহলে তাকে সঠিক পথে ফেরানো যেতে পারে। এসব ভেবেই মুক্ত অহনাকে বাড়িতে ফিরিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে। গাড়িতে করে ফেরার সময় অহনাকে মুক্ত অনেক বোঝায় যাতে সে নিজের মায়ের সাথে কোন খারাপ ব্যবহার না করে। এছাড়া আরো অনেক নীতিকথা বলে। কথাগুলো অহনা গায়ে মাখে না, শুনেও না শোনার ভান করে থাকে। অহনার অঙ্গভঙ্গি দেখে মুক্ত বুঝতে পারে তার মনোভাব, তাই চুপ করে থাকে। এখন হয়তো খুব খারাপ কিছু হবে। গাড়ি থামা মাত্রই অহনা গাড়ি থেকে নেমে যায়। সিরাজুল ইসলাম ও অহনার দাদি বাড়ির উঠোনে বসে গল্পগুজব করছিল। অহনাকে দেখেই তার দাদি সিরাজুল ইসলামকে বলে, দেখ তুঙ্গ গাদি মেয়ে আইছে অহনা। আমার মেয়ে অহনা। সিরাজুল ইসলাম অহনার দিকে দেখেন। তার মুখের সাথে অনেক মিল আছে অহনার। অহনার নিজের বাবাকে দেখে প্রথমে চিনতে পারে না। সিরাজুল ইসলাম যখন এসে অহনাকে আলিঙ্গন করে তখন বুঝতে পারে ইনি তার জন্মদাতা পিতা। অহনা তার বাবাকে আলিঙ্গন করে কাঁদতে থাকে। অভিযোগ করে বলে, এতদিন পর তোমার আসার সময় হলো আব্বু। আমাকে ক্ষমা করে দিস অহনা। আমি জানি তোর আর তোর মায়ের সাথে আমি অনেক অন্যায় করেছি। সেসব ভুলের জন্য মন থেকে ক্ষমা চাইছি। অহনা তার বাবাকে ধাক্কা দিয়ে বলে, তোমাকে আমি কখনো ক্ষমা করব না, আর না তোমার বউকে। তোমরা দুজনে আমার জীবনটা শেষ করে দিয়েছ। তোমাদের মতো মা বাবা আল্লাহ যেন আমার শত্রুকে না দেয়। বাইরে থেকে চিৎকারের আওয়াজ শুনে অহিমা বেগম রান্নাঘর থেকে বেরিয়ে আসেন। অহনাকে বাড়িতে দেখে তিনি বলেন, তুই ফিরে এসেছিস? হ্যাঁ, অবশেষে আসলাম তোমার সাথে ফয়সালা করতে। আমি জানি তুই কি বলবি। দেখ অহনা, ওই আদিল। আমি আদিলের ব্যাপারে কোন বাজে কথা শুনতে চাই না। আমি জানি তুমি কেন এমন করেছ। ছোটবেলা থেকে এই লোকটার জন্য সিরাজুল ইসলামের দিকে ইশারা করে, আমাকে তুমি সহ্য করতে পারো না। এই লোক তোমাকে ছেড়ে গেছে, এখন সেই জন্য আমাকে শাস্তি দিচ্ছ। এই লোকের রাগ আমার উপর মিটাচ্ছ। তুমি কেমন মা? তোমার মতো মা আমার দরকার নেই। আমি তোমাকে মা বলে অস্বীকার করলাম। অহিমা বেগম ভেঙে পড়েন খুব। এটা ঠিক, অনেক সময় তিনি স্বামীর রাগ মেয়ের উপর তুলেছেন, কিন্তু তার মানে এই নয় তিনি নিজের মেয়েকে ভালোবাসেন না, তার খারাপ চান। যদি এমনটাই হতো তাহলে অনেক আগেই অহনাকে ছেড়ে চলে যেতেন। অহিমা বেগম শুধু নিজের মেয়ের মুখের দিকে তাকিয়ে এতগুলো দিন সমাজের লোকের কত কথা সহ্য করেছেন, আর তার সেই মেয়ে তাকে এভাবে বলতে পারো। অহিমা বেগম অহনার কাছে ছুটে এসে বললেন, অহনা আমার কথা শোন। তুই আমাকে ভুল বুঝছিস। আমি ভুল বুঝছি না। তুমি আমাকে টাচ করবে না। দূর হয়ে যাও আমার চোখের সামনে থেকে। ডাইনি কোথাকার। অহনা বেগম এবার ডুকরে কেঁদে ওঠেন। আহাজারি করে বলেন, তুই আমার মেয়ে অহনা। আমি জানি কত কষ্ট করে তোকে বড় করেছি, আর আজ তুই আমাকে এভাবে বললি, তাও একটা বাইরের ছেলের জন্য। এসব নাটক অন্য কোথায় গিয়ে করো। অহনা আর না দাঁড়িয়ে নিজের ঘরে গিয়ে দরজা বন্ধ করে দেয়। সিরাজুল ইসলামের খারাপ লাগে নিজের স্ত্রীর জন্য। তিনি জানেন তিনি অনেক অন্যায় করেছেন, তাই অহনা তার প্রতি যা আচরণ করেছে তা নিয়ে তার কোনো অভিযোগ নেই। কিন্তু তার স্ত্রীর প্রতি যে আচরণ করলো সেটা একেবারেই অন্যায়।
অহিমা বেগম কাঁদতে কাঁদতে নিজের রুমে চলে যান। মুক্তরও মন খারাপ হয়ে যায় এসব দেখে। তাই সে নিজের গাড়িতে উঠে ঢাকার দিকে রওনা দেয় কাউকে কিছু না বলেই। সকালে অহনার ঘুম ভাঙে তার দাদির আহাজারি শুনে। কি হয়েছে বুঝতে না পেরে বাইরে আসে অহনা। বাইরে এসে দেখে সাদা কাপড়ে মোড়ানো অহিমা বেগমের মৃতদেহ। অহনা পুরোপুরি স্তব্ধ হয়ে যায়। রাগের মাথায় নিজের মাকে অনেক কিছু বলে দিয়েছিল। পরিণতি যে এমন হবে সেটা ভাবতে পারেনি। মায়ের নিথর দেহের সামনে বসে অহনা বলতে থাকে, চোখ খোল আম্মু। ও আম্মু তাকাও আমার দিকে। আমি জানি আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি, কিন্তু সেই কারণে আমাকে এত বড় শাস্তি দিও না। ও আম্মু আমাকে ক্ষমা করে দেও। আম্মু গো। অহিমা বেগম আর ওঠেন না, কারণ বোধহয়তেই হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়েছে। নিজের মেয়ের দেওয়া কষ্ট তিনি মেনে নিতে পারেননি। এক বুক কষ্ট নিয়েই চলে গেলেননি। এখন আফসোস করেও আর কোন লাভ নেই অহনার। নিজের মায়ের মৃতদেহের সামনে বসে কাঁদছিল অহনা। নিজেকে সে কোনোভাবে ক্ষমা করতে পারছিল না। বারবার মনে হচ্ছিল তার দেওয়া কষ্টের জন্যই তার মা মারা গেছে। অহনার ঠোঁট কামড়ে কাঁদছিল। হঠাৎ করে তার খালা মহিমা বেগম এসে তাকে এসে ধাক্কা দিয়ে ফেলে দেয়। অহনা বুঝতে পারছিল না তার খালা তার সাথে এমন কেন করলো। কিছু বলতে যাবে তার আগেই মহিমা বেগম বলেন, তুই আমার বোনকে স্পর্শ করবি না। শুধুমাত্র তোর জন্য আমি আমার বোনকে হারিয়েছি। তুই নিজের মাকে এত বেশি কষ্ট দিয়েছিস যে সেই কষ্ট সহ্য করতে না পেরে আমার বোনটা মরে গেল। খালা আমার কথা শোন। চুপ, তোর আর একটা কথাও আমি শুনবো না। আমাকে আর কখনো খালা বলবি না। চলে যা এখান থেকে। অহনা শুধু কাঁদতে থাকে। এছাড়া তার কাছে কোন উপায় নেই। একে একে অনেক আত্মীয় স্বজন আসে। অহিমা বেগমের জানাজা অনুষ্ঠিত হয়। তার লাশ নিয়ে যাওয়া হয় কবরস্থানে। অহনা বাড়িতে তার দাদিকে জড়িয়ে ধরে কাঁদছিল। মুক্ত দূর থেকে দাঁড়িয়ে অহনাকে দেখছিল। অহনার প্রতি তার ভালো লাগা এখন আর বিন্দুমাত্র নেই, বরং রয়েছে একটা ঘৃণা। মুক্ত ভাবছিল অহনার সাথে নিজের পরিপূর্ণতা লাভের আশা তার ভুল ছিল। কারণ অহনার মতো মেয়েকে জীবনে এনে কেউ পরিপূর্ণতা লাভ করতে পারে না, বরং নিজের জীবন দিয়ে আরো বেশি অন্ধকারে নিমজ্জিত করে। অহনা কাঁদতে কাঁদতেই জ্ঞান হারিয়ে ফেলে। সবাই ছুটে গেলেও মহিমা বেগম ও মুক্ত দূরেই দাঁড়িয়ে থাকে। কয়েক মাস পর অহনা ঢাকা শহরের একটি ভার্সিটিতে চান্স পেয়েছে। সবকিছু ঠিক থাকলে হয়তো মহিমা বেগমের বাড়িতে গিয়ে থাকতো সে। মহিমা বেগম তো অহনাকে নিজের মেয়ের মতো ভালোবাসত, কিন্তু এখন সেই ভালোবাসা বদলে গিয়ে ঘৃণায় রূপ নিয়েছে, তাই অহনা সেখানে যাওয়ার সাহস পায়নি। সিরাজুল ইসলামের সাথে এখন অহনার সম্পর্ক বেশ স্বাভাবিক। যদিও এখনো অহনা সেভাবে কথা বলে না তার সাথে, তবে আগের মতো খারাপ ব্যবহারও আর করে না। মায়ের মৃত্যুর পর অনেক বদলে গেছে অহনা। এখন অনেক শান্তশিষ্ট ও গম্ভীর হয়ে গেছে। প্রয়োজনের থেকে বেশি কথা বলে না কারোর সাথে। সারাক্ষণ বই নিয়েই বসে থাকে। আগে সেভাবে নামাজ পড়তো না, এখন নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়ে। সৃষ্টিকর্তার কাছে নিজের মায়ের জন্য প্রার্থনা করে, যেন তিনি তার মাকে জান্নাতবাসী করে। আদিলের সাথে যোগাযোগ অনেক আগেই বন্ধ করে দিয়েছে অহনা। এখন শুধু ধর্মচর্চা আর পড়াশোনাতেই ব্যস্ত সে। আর ঢাকা শহরে চলে যাচ্ছে অহনা। একটি হোস্টেলে সিট পেয়ে যাওয়া আর কোন চিন্তা নেই তার। এখন সেখান থেকেই পড়াশোনা করতে পারবে। ভার্সিটিতে এসে প্রথম দিনই অহনা দেখতে পায় কয়েকজন ছেলে মেয়ে দাঁড়িয়ে আছে। তাদের উদ্দেশ্য খুব সম্ভবত র্যাগিং করা। অহনা আগে থেকেই এসব বিষয়ে জানত, তাই বেশি ভয় না পেয়ে এগিয়ে যায়। একটি মেয়ে অহনাকে দাঁড় করিয়ে তার সামনে এসে বলে, এই মেয়ে, তুমি ভার্সিটিতে এসে আমাদের সালাম করনি কেন? জানো না আমাদের সালাম করা এখানে বাধ্যতামূলক? অহনা বেশি কিছু না বলে চুপচাপ সালাম দিয়ে চলে যাচ্ছিল। ভুলবশত অহনার একটি মেয়ের সাথে ধাক্কা খায়। মেয়েটি রেগে গিয়ে ময়লা পানি এনে অহনার মাথায় ঢেলে দেয়। অহনা তবুও কাউকে কিছু বলে না, চুপচাপ নিজের ক্লাসের দিকে চলে যায়। অহনার এরকম ব্যবহার দেখে একটি মেয়ে বলে, মেয়েটা কি পাগল নাকি? এত কিছু হয়ে গেল তবুও কিছু বলছে না। অহনা ক্লাসরুমে এসে বসে পড়ে। একটু পরেই তার পাশে অন্য একটি মেয়ে এসে বসে। মেয়েটির দিকে তাকিয়ে অহনা অবাক হয়ে যায়, কারণ সে ছিল নীলা।
নীলাও অহনাকে দেখে অবাক হয়। তার সাথে হ্যান্ডশেক করে বলে, আমাকে চিনতে পারছো? আমি নীলা। কয়েক মাস আগে আমার বোনের বিয়েতে আমাদের দেখা হয়েছিল। অহনা মাথা বাঁকিয়ে হ্যাঁ বোধক ইশারা করে। নীলা আরো অনেক বক বক করে, তবে অহনা চুপ থাকে। এক সময় তাদের ক্লাস শুরু হয়ে যায়। অহনা ইংরেজি বিভাগে চান্স পেয়েছে। নীলা সেখানে পেয়েছে। প্রথমে তাদের ইংরেজি ক্লাস নিতে আসে এক সুদর্শন লেকচারার, যার দিকে সবাই হা করে তাকিয়ে থাকে। শুধুমাত্র অহনাই তাকে দেখে কোন রেসপন্স করে না। লেকচারার নিজের পরিচয় দিয়ে বলে, আমার নাম মেজবাউল ইসলাম মাহিদ। আমি এখানকার নতুন লেকচারার। লন্ডনের একটি ইউনিভার্সিটি থেকে ইংরেজি নিয়ে পড়াশোনা শেষ করে এখানে এসেছি। সবাই হা করে মাহিদের দিকেই তাকিয়েছিল। তবে মাহিদের দৃষ্টি নিবন্ধ ছিল অহনার মাঝে। নীলা মাহিদকে দেখে অহনার কানে কানে বলছিল, দেখ অহনা, ব্যাপারটা লক্ষ্য করেছ? মাহিদ স্যার তখন থেকে তোমাকে দেখছে। নীলার কথা শুনে অহনা মাহিদের দিকে তাকায়। মাহিদের দিকে একবার তাকিয়েই অবাক হয়ে যায় অহনা। ভালোভাবে খেয়াল করে নীলা বুঝতে পারে মাহিদকে সে আগেও কোথায় দেখেছে, কিন্তু কোথায় দেখেছে সেটাই মনে করতে পারছে না। ক্লাস শেষ করে বাইরে আসতেই মাহিদ অহনার একটি হাত টেনে ধরে। অহনা মাহিদের দিকে তাকায়। মাহিদ অসহায় কণ্ঠে বলে, অনেকদিন পর তোমাকে দেখলাম। আমাকে ভুলে যায়নি তো তুমি? কে আপনি? আমার আপনাকে দেখে আমার চেনা চেনা লাগে, কিন্তু এটা বুঝতে পারছি না যে কিভাবে আপনাকে চিনি আমি। তুমি নিজে থেকে যতদিন না আমার চিনছ ততদিন আমি নিজের পরিচয় তোমাকে দেব না। শুধু জেনে রাখো, আমরা চিনি একে অপরকে। অহনা ভালো করে ভাবে এই ব্যাপারে। অনেক ভাবার পর তার মনে পড়ে যায় তার ফুফাতো ভাইয়ের কথা। তার ফুফাতো ভাইয়ের নামও মাহিদ ছিল। অনেক বছর আগে অহনার ফুফু একটি অ্যাক্সিডেন্টে মারা গেলে মাহিদ তার বাবার সাথে বিদেশে চলে যায়। অহনা বুঝতে পারে এই সেই মাহিদ, যে হয়তো আবার ফিরে এসেছে। অহনা ছুটে যায় মাহিদের পেছনে পেছনে। তাকে মাহিদ ভাইয়া বলে ডাকে। মাহিদও ছুটে আসে অহনার কাছে। তুমি তাহলে আমায় চিনে গেছো? হ্যাঁ ভাইয়া। কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি? আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। মাহিদের সাথে আরো কিছুক্ষণ কথা বলার পর অহনা হোস্টেলে নিজের রুমের দিকে যায়। মাহিদ কাউকে ফোন করে বলছিল, নতুন শিকার পেয়ে গেছি। মেয়েটা অনেক সুন্দরী আছে। তাহলে তো আর কথাই নেই। হ্যাঁ। এখন তাহলে আমি রাখছি। মাহিদ কল কেটে দিয়ে বলে, তুমি আমার চতুর্থ শিকার অহনা। এর আগেও 4টি মেয়ের চরম ক্ষতি করেছিলাম আমি। এবার তোমার পালা। অহনা হোস্টেলে নিজের রুমে এসে ঘুমাচ্ছিল। একটি খারাপ স্বপ্ন দেখে তার ঘুম ভেঙে যায়। ঘুম থেকে উঠে চোখে মুখে জল দিয়ে অহনা ভাবতে থাকে আজ হঠাৎ এত খারাপ স্বপ্ন সে কেন দেখল। এর মাঝে নীলা অহনার রুমে প্রবেশ করে। অহনাকে দেখে নীলা হেসে বলে, তোমাকে একটি খুশির খবর দিতে এলাম। সামনের মাসে মুক্তোর সাথে আমার বিয়ে। তোমার খালাতো ভাই মুক্তোর সাথে। খবরটা শুনে অহনা কোন প্রতিক্রিয়া দেখায় না। হঠাৎ করে তার কেমন অদ্ভুত কষ্ট হচ্ছিল। মুক্ত ও নীলার বিয়ের খবর মুক্তোর কানে সবেমাত্র এলো। মহিমা বেগম তাকে জানালো তিনি নীলার সাথে মুক্তোর বিয়ে ঠিক করেছেন। এটা শুনে মুক্ত বিন্দুমাত্র খুশি হয়নি, তার রাগ হয়েছে নিজের মায়ের উপর। মুক্ত সরাসরি বলে দেয়, আমি নীলাকে বিয়ে করতে পারবো না। বিয়ের মতো এত বড় একটা ডিসিশন নেওয়ার আগে আমাকে অন্তত একবার জানাতে পারতে। মহিমা বেগম কাপড় গোছাতে ব্যস্ত। সেই অবস্থাতেই বলেন, তুই আমার ছেলে মুক্ত। তাই তোর কিসে ভালো হবে কিসে খারাপ সেটা আমার থেকে ভালো নিশ্চয়ই তুই বুঝবি না। তাছাড়া নীলে যথেষ্ট ভালো মেয়ে। আমার পছন্দ অন্তত তোর মতো খারাপ নয়। মুক্ত বেশ বুঝতে পারলো তার মা তাকে খোঁটা দিয়েই কথাটা বলল। কারণ মুক্ত অহনাকে পছন্দ করেছিল। মুক্ত বা কম কিসে। সেও নিজের মাকে বলে দিল, আম্মু তুমিও কিন্তু অহনাকে পছন্দ করতে, এমনকি নিজের মেয়ের মতো দেখতে ওকে। এখন ওর নিজের দোষে যেমন ও তোমার ভালোবাসা হারিয়েছে তেমন আমার ভালোবাসা হারিয়েছে। যাক গিয়ে, সেসব ব্যাপারে কথা বলতে আমি ইচ্ছুক নই। আমি এখনই বিয়ে করার জন্য প্রস্তুত নই। নীলাকে তো কখনোই না। আমি আমার ডিসিশন তোমাকে জানিয়ে দিলাম। আশা করি তুমি বুঝতে পারবে। মহিমা বেগম আর কিছু বলতে পারেন না।
তিনি জানেন তার ছেলে এক কথার মানুষ, একবার যা বলে তাই করে। তাকে হাজারবার বললেও সে আর নিজের সিদ্ধান্ত বদলাবে না। তাই তিনি নিজের বড় ছেলের বউকে গিয়ে বলেন, বৌমা, তুমি তোমার বাপের বাড়িতে ফোন করে জানিয়ে দাও বিয়েটা হচ্ছে না। মুক্ত এই বিয়েটা করতে চাইছে না, আমি ওর উপর জোর খাটাতে পারবো না। অন্যদিকে অহনা ও নীলা একসাথে হাঁটতে বের হয়েছে। নীলা তো মুক্তকে বিয়ে করার খুশিতে পাগল হয়ে যাচ্ছিল। এমন সময় তার বড় বোন তাকে ফোন করে। খুশি মনে ফোনটা রিসিভ করলে নিজের বোনের সাথে কথা বলার পর নীলার সব খুশি হওয়া মিলিয়ে যায়। নীলার অভিব্যক্তির হঠাৎ এমন পরিবর্তন অবাক করে দেয় অহনাকে। নীলা অহনার গলা জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলে, আমি কি দোষ করেছি আপু? আমি তো মুক্ত ভাইয়াকে অনেক ভালোবাসতাম। ওনার সাথে আমার বিয়ের কথা শুনে কত খুশি হয়েছিলাম। উনি কেন আমায় বিয়ে করতে চান না? আমি কি এতটাই খারাপ? অহনা নীলার মাথায় হাত বোলাতে বোলাতে বলে, তুমি খারাপ নও নীলা। কিন্তু কি বলো তো, ভালোবাসা এমন একটা জিনিস যা জোর করে আদায় করে নেওয়া যায় না। আমি নিজের জীবনের থেকে শিক্ষা নিয়ে এটা তোমাকে বলতে পারি। জানো, একটা সময় আমিও একজনকে খুব ভালোবেসেছিলাম। তাকে পাওয়ার জন্য এতটাই মরিয়া হয়ে গিয়েছিলাম যে ভালো মন্দের জ্ঞান হারিয়ে ফেলেছিলাম, যার জন্য চরম মূল্য আমায় দিতে হয়েছিল। তাই তোমাকে আমি উপদেশ দেব, তুমি আর ভালোবাসা নিয়ে পাগলামি করো না। যারা তোমায় ভালোবাসে না তাদের কথা ভেবো না, যারা তোমায় প্রকৃত ভালোবাসে তাদের কথা ভাবো। তোমার মা বাবাই কিন্তু তোমাকে প্রকৃত ভালোবাসে। সৃষ্টিকর্তার উপর ভরসা রাখো, দেখবে জীবনে ভালো কিছুই হবে। নীলেকে বুঝো দিয়ে বাড়ি পাঠিয়ে দেয় অহনা। নিজেও হোস্টেলে চলে আসে। নিজের হোস্টেল রুমে এসে মাহিদকে দেখে অবাক হয়ে যায় অহনা। মাহিদ অহনাকে দেখে একগাল এসে বলে, তোমার জন্য খাবার নিয়ে এলাম, দেখ তো এগুলো তোমার পছন্দ হয় কিনা। অহনা প্যাকেট খুলে দেখলো সেখানে চিকেন কাটলেট আর ফ্রাইড রাইস রয়েছে। মাহিদের দিকে কৃতজ্ঞতার দৃষ্টিতে তাকিয়ে অহনা বলে, এসবের কি দরকার ছিল মাহিদ ভাইয়া? আমি হোস্টেলের খাবারই খেয়ে নিতাম। আমার সাথে একদম এরকম ফর্মালিটি দেখাবে না। এগুলো তোমার জন্যই এনেছি, চুপচাপ খেয়ে নাও। এখন আমি আসছি, আর হ্যাঁ, কোন প্রয়োজন হলে সবার আগে আমাকে জানাবে। আমি চলে আসবো তোমাকে সাহায্য করার জন্য। অহনা খেতে বসে পড়ে। মাহিদ চলে যায়। যাওয়ার আগে অহনার দিকে তাকায়। মেয়েটাকে অনেক বেশি ভালো লাগে তার কাছে। এর আগে 4টি মেয়ের সাথে ভালোবাসার অভিনয় করে তাদের সাথে ইন্টিমেট হয়ে ছেড়ে দিয়েছে মাহিদ। মেয়েদের মন নিয়ে এভাবে খেলা তার কাছে পেশা হয়ে গেছে। মাহির নিজের ফোন বের করে তারিখ দেখে নিয়ে বলে, তুমি যা, মেয়ে 2 দিনই পটে যাবে। তোমার পেছনে বেশি সময় ব্যয় করতে হবে না। এদিকে অহনা ভাবছে মাহির সাক্ষাৎ দেবদূত হয়ে এসেছে তার জীবনে। এই শহরে এখন তার আপন বলতে শুধু মাহিরই আছে যাকে সে ভরসা করতে পারে। মাহিরি থেকে আগলে রাখার মতো কেউ। একটি দরকারি কাজে অহনার ভার্সিটির কাছে এসেছিল মুক্ত। সে জানতো না যে অহনা এই ভার্সিটিতে পড়ে। অহিমা বেগমের মৃত্যুর পর অহনার সাথে আর কোন যোগাযোগ করেনি মুক্ত। সে কোথায় আছে, কিভাবে আছে, এই নিয়ে বিন্দুমাত্র আগ্রহ তার মনে নেই। কিন্তু হঠাৎ করেই অহনার সাথে দেখা হয়ে গেল মুক্তর। তবে এই সাক্ষাৎ ছিল অনেক অনাকাঙ্ক্ষিত, কারণ মুক্ত দূর থেকে অহনা ও মাহিরকে একসাথে হেসে হেসে কথা বলে আসতে দেখছিল। এই দৃশ্য মুক্তর অন্তর্জালের জন্য যথেষ্ট ছিল। হঠাৎ নিজের পিঠে কারো হাতের স্পর্শে পিছনে ফিরে তাকায় মুক্ত। নীলাকে দেখে বিরক্তির দৃষ্টি ফেলে। নীলা মুচকি হেসে বলে, তুমি এখানে কি করছো মুক্ত ভাইয়া? কিছু জরুরি কাজে এসেছিলাম। ও, তোমাকে ধন্যবাদ আমাদের বিয়েটা বাতিল করে দেওয়ার জন্য। আমি আগে থেকেই জানি তোমার মনে আমার জন্য কোন ফিলিংস নেই। আমি ভেবেছিলাম বিয়ের পর হয়তো সব আপনা আপনি ঠিক হয়ে যাবে, কিন্তু আমি ভুলছিলাম। আসলে বিয়ে এমন একটি সম্পর্ক যার মধ্যে দুটি প্রাণ পরিপূর্ণ হয়ে ওঠে। আর এই পরিপূর্ণতা লাভের জন্য সব থেকে বেশি প্রয়োজন মনের মিল, যেটা আমাদের মধ্যে কোনোদিনও হতো না। তাই আমাদের সম্পর্ক পরিপূর্ণতা পেত না। মুক্ত অহনা ও মাহিদের দিকে তাকিয়ে হালকা হেসে বলে, কাউকে ভালোবাসলেই যে পরিপূর্ণতা পাওয়া যায় এমনটা নয়। অনেক সময় ভালোবাসাই সব থেকে বড় অপরিপূর্ণতার কারণ হয়। যাই হোক, তুমি যে আমার উপর রাগ করে নি এটা জেনে ভালো লাগলো। আশা করি তুমি লাইফে আমার থেকে ভালো কাউকে পাবে।
যে নিজের ভালোবাসা দিয়ে তোমাকে আগলে রাখবে। এক নিঃশ্বাসে কথাগুলো বলা শেষ করে চলে যাচ্ছিল মুক্ত। অহনা মুক্ত দেখতে পেয়ে যায়। এক প্রকার দৌড়ে এসে মুক্তকে পেছনে থেকে ডাক দেয়, কেমন আছো মুক্ত ভাইয়া? মুক্ত কণ্ঠস্বর শুনেই বুঝতে পারে এটা অহনা। পেছনে না তাকিয়ে বলে, এতক্ষণ ভালো ছিলাম, এখন আর ভালো নেই। অহনা সরে আসে সেখান থেকে। সে বুঝতে পেরেছে তার খালা আর মুক্ত ভাইয়া কোনোদিন তাকে ক্ষমা করবে না। মুক্ত বাড়িতে ফিরে নিজের ডায়েরি বের করলো। এই ডায়েরিতে নিজের সব অনুভূতির কথা লিখে রেখেছে মুক্ত। অহনা নামটার উপর কয়েকবার হাত বুলালো সে। ভালোবাসা কখন দিয়ে ঘৃণায় পরিণত হলো সেটা মুক্ত বুঝতে পারেনি। তবুও যেন আজ অহনাকে অন্য একটা ছেলের সাথে দেখে মুক্ত নিজের রাগ বা ক্ষোভ কোনটাকে নিয়ন্ত্রণ করতে পারল না। মুক্ত বারবার অহনার কথাই ভাবছে। যতই বলুক না কেন, কাউকে মন থেকে ভালোবাসলে তাকে এত সহজে বলা যায় না। মুক্তর মনের সুপ্ত কোণেও এখনো রয়ে গেছে অহনা। মুক্ত ডায়েরিটা বন্ধ করে নিজের বিছানায় কাত হয়ে শুয়ে পড়ে। অন্যদিকে মাহিরের প্ররোচনায় তার সাথে একটি পার্টিতে এসেছে অহনা। অনেক মজার সাথে পার্টিটা এনজয় করছে। মাহির নিজের কিছু বন্ধুর সাথে অহনাকে পরিচয় করিয়ে দেয়। অহনা সবার সাথে বিভিন্ন বিষয় নিয়ে গল্প গুজব করে। এর মাঝে মাহিরের এক বন্ধু মাহিরকে বলে, এই মেয়েটাকে তো অনেক ভালোই মনে হচ্ছে, তার উপর মেয়েটা তোর কাজিন, এই মেয়েটাকে টার্গেট করার কি খুব দরকার ছিল? মাহির রাগের সাথে বলে, আমি একবার যার উপর নজর দিই তাকে নিজের করে তবে শান্তি নেই। এর আগে যেসব মেয়েদের টার্গেট করেছিলাম তাদের সবাই ছিল এক একটা শয়তান, যারা অনেক ছেলের মন নিয়ে খেলেছিল, ছেলেদের ভালোবাসার রঙিন স্বপ্ন দেখিয়ে ধোঁকা দিয়েছিল। তাই আমিও তাদের ধোঁকা দিয়ে সেই ছেলেদের নিয়ে প্রতিশোধ নিয়েছি। তাহলে এই মেয়েটাকে কেন লক্ষ্য করলি? এই মেয়েটাকে দেখে তো মনে হয় না ও কারো মন নিয়ে খেলেছে। ওকে দেখে যত সহজ সরল মনে হয় ও আসলে ততটা নয়। তুই হয়তো জানিস না ও আদিল নামের একটি ছেলের মন নিয়ে খেলেছে। এক সময় সেই ছেলেটাকে ভালোবাসার নাটক করে নিজের প্রেমের জালে ফাঁসিয়েছে। আর তারপর বুঝলাম, তোর কথা আমি বুঝলাম। মাহিদের কিছু না বলে চলে আসে অহনার কাছে। অহনাকে নিজের প্রেমের জালে ফাঁসিয়ে অন্য মেয়েদের মতো একা করে যাওয়াই তার লক্ষ্য। আদিলের সাথে অনেক আগে থেকেই মাহিদের যোগাযোগ। মূলত ফেসবুকেই তাদের পরিচয়, সেখান থেকেই বন্ধুত্ব। আদিল ও মাহিদের বন্ধুত্ব একসময় এত গাঢ় হয়ে যায় যে মাহিদ নিজের জীবনের সব কথা আদিলকে বলতে থাকে। মাহিদ এটাও জানায়, যেসব মেয়েরা ছেলেদের মন নিয়ে খেলে, ছেলেদের সাথে প্রেমের নাটক করে তাদের ছেড়ে দেয়, সেরকম মেয়েদের সাথেও একই কাজ করে মাহিদ। তাদের সাথে ইন্টিমেট হয়ে তাদের ছেড়ে দেয়। মাহিদ মূলত এরকম হয়েছে একটা মেয়ের জন্য। মাহিদ একটি মেয়ের সাথে 5 বছর রিলেশন করার পর সেই মেয়েটি মাহিদকে ছেড়ে যায়। সে নাকি আরো ভালো কাউকে পেয়েছে যে অনেক ধনী। সেই থেকে মাহিদের রাগ হয় এরকম মেয়েদের উপর। মাহিদ দেখতে অনেক বেশি সুন্দর ছিল, তাই যে কোন মেয়ে একবারে দেখাতেই মাহিদের প্রেমে পড়ে যায়। মাহিদ এটাকে ব্যবহার করে এমন কিছু মেয়েকে টার্গেট করে যারা নিজের বয়ফ্রেন্ড বা স্বামীকে ধোঁকা দেয়। তারপর তাদের প্রেমের জালে ফাঁসিয়ে তাদের সাথে ঘনিষ্ঠ হয়ে তাদের ছেড়ে দেয়। এভাবেই প্রতিশোধ নেয়। আদি কিছুদিন আগে মাহিদকে জানিয়েছিল অহনা নামে একটি মেয়ে তাকে ধোঁকা দিয়েছে। তাই মাহিদ যেন তার হয়ে প্রতিশোধ নেয়। এই উদ্দেশ্যেই বাংলাদেশে এসেছে মাহিদ। অহনার সম্পর্কে সব তথ্য বের করে নেয়। এভাবেই জানতে পারে অহনা তারই মামাতো বোন। তবে মাহিদের কাছে সেটা মুখ্য বিষয় নয়। মাহিদের এখন এক এবং অদ্বিতীয় কাজ অহনারও সেই এক হাল করা যা সে অন্য মেয়েদের সাথে করেছিল। পার্টিতে মাহিদের এক বান্ধবীর জামায় ভুলবশত অহনা জুস ফেলে দেওয়ায় মেয়েটি অহনার সাথে অনেক বাজে ব্যবহার করে। মাহিদ দূরে ছিল জন্য অহনা রাগ করে বেরিয়ে আসে। রাতে একা একা রাস্তায় বেরিয়ে পড়ে অহনা। রাগের বশে অহনা এটা ভুলে গিয়েছিল যে রাতের শহর মেয়েদের জন্য কতটা বিপজ্জনক হতে পারে। সামনের দিকে একটু আগাতেই একটি ফাঁকা গলির সম্মুখীন হয় অহনা। 7-5 না ভেবে গলির ভিতরে ঢুকে যায় অহনা। অন্ধকারে একটু দূর এগিয়ে যেতেই অন্ধকার গাঢ় হয়। নিজের ফোনের ফ্ল্যাশলাইট ব্যবহার করে এগিয়ে যেতে থাকে অহনা। পুরো গলি স্বাভাবিকভাবে পেরিয়ে যায় অহনা।
কিন্তু গলির শেষ মাথায় গিয়ে ভয় জড়সড় হয়ে যায়, কারণ সেখানে কয়েকটা ছেলে আড্ডা দিচ্ছিল। বিপদ আন্দাজ করে নিজের ব্যাগ থেকে মরিচ পাউডার বের করে নেয় অহনা, যার কারণে অহনার একটু সাহস বেড়ে যায়। নির্ভয় সামনে এগিয়ে যায় অহনা। ছেলেগুলো একবার তার দিকে তাকালে কিছু করে না, তাই অহনা ভাবে ছেলেগুলোর থেকে হয়তো বিপদের আশঙ্কা নেয়। এমনটা ভেবে অসচেতন ভাবে সামনে আগায় অহনা। ছেলেগুলো এই সুযোগই খুঁজছিল। অহনাকে পিছন থেকে গিয়ে সবাই মিলে ঘিরে ধরে। অহনা ভয় জড়সড় হয়ে যায়, তার হাত পা সব কাঁপছিল। ভয়ে এতটাই তটস্থ হয়ে গেছে যে মরিচ পাউডার বের করার সুযোগও পাচ্ছে না। এর মাঝে একটি ছেলে অহনার হাত ধরে ফেলল। অহনা শেষ চেষ্টা করে পালিয়ে যাওয়ার। যেই ছেলেটি তাকে ধরেছিল তার অন্ডকোষ বরাবর লাথি দেয়। এতে কাজ হয় সামান্য। ছেলেটার হাত হালকা হতেই অহনা দৌড় লাগায়, বাকি ছেলেগুলো অহনার পিছনে দৌড় লাগায়। একটু সামনে গিয়ে ছেলেগুলো অহনাকে ধরে ফেলে। এতগুলো ছেলের সাথে একা লড়ার শক্তি অহনার ছিল না। ছেলেগুলো অহনাকে জোর করে টেনে পাশের একটি নির্মাণাধীন ভবনে নিয়ে যায়। অহনা প্রাণপণে চিৎকার করছিল, কিন্তু তার আওয়াজ কারো কান অব্দি পৌঁছানোর আগেই ছেলেগুলো অহনার ওড়না দিয়ে তার মুখ বেঁধে দেয়। অহনা আর চিৎকার করতে পারে না। একটি ছেলে অহনার উপর ঝাঁপিয়ে পড়ে অহনাকে রেপ করতে থাকে। একে একে সবগুলো ছেলে মিলে অহনাকে গণধর্ষণ করে। সারা রাত ধরে মর্মান্তিক অত্যাচার চালায় মেয়েটার উপর। ব্যথায় যন্ত্রণায় ছটফট করতে করতে অজ্ঞান হয়ে যায় অহনা। নরপিশাচগুলোর যেন একটু মায়া হয় না অহনার উপর। অহনাকে ক্ষতবিক্ষত করে মুমূর্ষু অবস্থায় ফেলে যায়। এদিকে মাহির কতক্ষণ ধরে খুঁজছে অহনাকে। গতকাল রাত থেকে অহনাকে খুঁজে চলেছে মাহির, কিন্তু খুঁজে পায়নি। অবশেষে সকালে গোঙানির আওয়াজ শুনে বিল্ডিং থেকে উদ্ধার করে দেয় বিধ্বস্ত অহনাকে। অহনাকে এইরকম অবস্থায় দেখে মাহির বাকরুদ্ধ হয়ে যায়। এটা ঠিক সে অহনার ক্ষতি করতে চেয়েছিল, কিন্তু তবুও অহনাকে এরকম অবস্থায় দেখে কেন জানি তার খুব খারাপ লাগে। নিজের শার্ট খুলে আবৃত করে দেয় অহনার নগ্ন শরীর। অহনাকে কোলে তুলে দৌড় লাগায় হাসপাতালের দিকে। অহনা ভগ্নকণ্ঠ নিয়ে বলে, আমি বোধ হয় আর বাঁচব না। তোমার কাছে অনুরোধ, তুমি প্লিজ ওই শয়তানদের শাস্তি দিও যারা আমার সাথে এমন করেছে। কথাটা বলেই জ্ঞান হারিয়ে ফেলে অহনা। মাহির অনুভূতি শূন্য হয়ে যায়। কি করবে বুঝতে পারছিল না। কয়েকবার অহনার নাম নিয়ে দেখে, অহনা সাড়া দেয় না। কোন উপায় না পেয়ে অহনাকে হাসপাতালে এনে ভর্তি করে। ডাক্তারদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেয়। অহনার খবরটা শুনে মুক্ত হাসপাতালে ছুটে এসেছে। অহনার জন্য খুব চিন্তা হচ্ছিল তার। হাসপাতালে এসেই মাহিদের সাথে দেখা হয়ে যায়। এর আগেও অহনাকে মাহিদের সাথে দেখেছিল মুক্ত। আজ আবার মাহিদকে দেখে নিজের রাগ নিয়ন্ত্রণ করতে পারে না। মুক্তর সব রাগ গিয়ে পড়ে মাহিদের উপর। মাহিদের শার্টের কলার ধরে বলে, তুই করেছিস না অহনার সাথে এমন? আমি জানি তুই করেছিস। আমার অহনার যদি কিছু হয় তাহলে আমি তোকে ছাড়ব না। মাহিদ নিজেকে ছাড়িয়ে নিয়ে বলে, আমি কিছু করিনি। আর আপনি কে? অহনার সাথে কি সম্পর্ক আপনার যে এমন করছেন? আমি অহনাকে ভালোবাসি। অহনা আমার সবকিছু। মুক্ত ভেঙে পড়েছে খুব। চিকিৎসককে আসতে দেখে ছুটে যায়। জিজ্ঞাসা করে, কেমন আছে অহনা? ও ঠিক হয়ে যাবে তো? দেখুন, আমরা এখন কিছু বলতে পারছি না। পেশেন্টের অনেক বেশি ব্লাড লস হয়েছে, সারা শরীরে অনেক আঘাতের দাগ। অবস্থা ভীষণ ক্রিটিক্যাল। আমরা নিজেদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব। সৃষ্টিকর্তাকে ডাকুন। এই সময় একমাত্র তিনিই কিছু করতে পারেন। মুক্ত চিকিৎসকের কথা শুনে স্তব্ধ হয়ে যায়। তার মাথা কাজ করছিল না। অহনার কিছু হলে সে নিজেকে কোনোভাবেই সামলাতে পারবে না। অহনার কষ্টগুলো তাকে কষ্ট দেবে। মুক্ত সৃষ্টিকর্তাকে ডাকতে থাকে। এই মুহূর্তে এই কাজটাই তার কাছে উচিত মনে হয়। মাহির নিজেও আর অহনার জন্য চিন্তিত। অহনার বলা শেষ কথাগুলো তার কানে বাজছে। মাহিদের মধ্যেই নিজের বন্ধুদের কাজে লাগিয়ে দিয়েছে। যারা অহনার সাথে এমন জঘন্য অন্যায় করেছে তাদের প্রত্যেককে খুঁজে বের করে নিজের হাতে শাস্তি দেওয়ার সংকল্প করেছে মাহিদ। পেরিয়ে যায় 2 দিন। এই 2 দিন নির্ঘুম রাত পার করে মুক্ত।
মাহিদ অহনার ধর্ষণকারী প্রত্যেককে শাস্তি দিয়েছে, পুলিশের হাতে তুলে দিয়েছে তাদের। এরপর আর অহনার খোঁজ নেওয়ার প্রয়োজন মনে করেনি। মাহিদের উদ্দেশ্য তো ছিল অহনার ক্ষতি করা, তবে অহনার সাথে এত খারাপ কিছু হবে সেটা সে মেনে নিতে পারেনি। এখন আর অহনাকে শাস্তি দেওয়ার মানসিকতা বা ইচ্ছে কোনোটা নেই মাহিদের। এইদিকে মুক্ত অবশেষে খুশির খবর পায়। অহনার রেসপন্স করছে। মুক্ত খুশি হয়ে ছুটে যায় অহনার কাছে। অহনা চোখ খুলতেই মুক্তকে নিজের সামনে রেখে। অহনার চোখ মুখ অনুভূতি শূন্য। মুক্তকে দেখেও তার মধ্যে কোন পরিবর্তন আসে না, শুধু ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকে। অহনার এরকম অবস্থা দেখে মুক্ত কিছু বুঝতে পারছিল না। চিকিৎসক মুক্তর কাছে এসে বলে, উনি এখনো সুস্থ হন। এই ঘটনায় অনেক ট্রমার মধ্যে আছেন উনি, তাই এমন করছেন। অহনা কি কখনো স্বাভাবিক হবে না? হবে, তবে সেই জন্য সময় লাগবে। আপনি চেষ্টা করে দেখতে পারেন ওনাকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার। আমি তাই করব। কয়েকদিন পর মুক্ত অহনাকে হাসপাতাল থেকে বাড়ি নিয়ে আসে। মহিমা বেগম অহনার এইরকম অবস্থার কথা শুনে আর না করতে পারে না। মুক্ত চেষ্টা করে অহনাকে আবার আগের জীবনে ফিরিয়ে আনার। প্রতিদিন অহনাকে অনেক সময় দিতে থাকে। এভাবে এক সময় অনেকটা স্বাভাবিক হয়ে যায় অহনা। ধীরে ধীরে স্বাভাবিক জীবনেও ফেরে। ভয়ঙ্কর স্মৃতিগুলো মাঝে মাঝে কষ্ট দিলেও মুক্ত দেওয়ার সাহসে অহনা ঘুরে দাঁড়ায়। মহিমা বেগম এখন অহনার খেয়াল রাখেন। নিজের বোনের মৃত্যুর জন্য ক্ষোভ থাকলেও অহনার এই দুঃসময়ে তিনি নিজেকে গুটিয়ে রাখতে পারেননি। অহনাকে আবার আগের মতো আপন করে নিয়েছেন। সকলের এই সঙ্গী অহনাকে স্বাভাবিক জীবনে ফিরতে সহায়তা করা। অহনার বাবা ও দাদিও কয়েকদিন এসেছিল এখানে। তারা অহনাকে নিজেদের সাথে নিয়ে যেতে চেয়েছিল। মুক্ত ও মহিমা বেগমের অনুরোধে রেখে গেছে। তাছাড়া অহনা শহরে অনেক ভালো পরিষেবা পাবে, যেটা গ্রামে সম্ভব নয়। গ্রামে ইতিমধ্যেই ছড়িয়ে গেছে অহনার ধর্ষণের ব্যাপারটা। গ্রামে এই সময় অহনাকে নিয়ে গেলে গ্রামের মানুষের কথায় তার ক্ষতি হতো। সেই তুলনায় শহর ভালো, কারণ এখানে কেউ অন্যের ব্যাপারে খুব একটা নাক গলায় না। তাই অহনার জন্য শহরে থাকাটাই নিরাপদ। এখন আগের থেকে সুস্থ অহনা। মুক্ত আর নিজের অনুভূতিগুলো লুকিয়ে রাখতে চায় না। তাই মহিমা বেগমকে স্পষ্ট জানিয়ে দেয়, আমি অহনাকে বিয়ে করতে চাই আম্মু। তোমাকে জানানো প্রয়োজন তাই জানালাম। এসব তুই কি বলছিস মুক্ত? তুই জানিস না অহনা একজন। তাতে আমার কিছু যায় আসে না। তোর আব্বু এটা কোনোদিন মানবে না। আব্বুকে মানানোর দায়িত্ব আমার। তুমি রাজি কিনা সেটা বলো। আমার মতো কি তোর কাছে গুরুত্বপূর্ণ মুক্ত? তুই নিজে যেটা ভালো মনে করিস কর। মুক্ত মহিমা বেগমের সাথে কথা বলে অহনার কাছে যায়। অহনা মুক্তকে দেখে বলে, তুমি কিছু বলবে মুক্ত ভাইয়া? হ্যাঁ, আমি তোমাকে বিয়ে করতে চাই অহনা। আমাকে দয়া করছো? একজন ধর্ষিতা মেয়ে আমি। কেউ আমাকে বিয়ে করবে না। তাই তুমি? আমি কোন দয়া দেখাচ্ছি না। আমি তোমাকে সেই ছোটবেলা থেকে পছন্দ করি অহনা। তোমাকে ভালোবাসি, তোমাকে নিজের করে চাই। তোমাকে নিজের করে না পেলে যে আমি পরিপূর্ণতা পাবো না। আমি যে তোমার যোগ্য নই মুক্ত ভাইয়া। তুমি কলঙ্কহীন একজন ছেলে, সেখানে আমি। তুমি ভুল ভাবছো অহনা। আমি নিখুঁত নই। তুমি হয়তো জানো না আমি কখনো বাবা হতে পারবো না। এটা আমার একটা দোষ। মুক্ত ভাইয়া। হ্যাঁ, ঠিক শুনেছ। কোন মানুষই এই পৃথিবীতে পরিপূর্ণ নয়। সবার মাঝে দোষ, গুণ এসব থাকে। তাই তো দুজন মানুষ যখন মিলিত হয় তখন তাদের মাধ্যমেই পরিপূর্ণতা আসে। তুমি আমার হয়ে যাও অহনা। আমরা দুজনে মিলে পরিপূর্ণতা লাভ করব। আমার কিছু সময় চাই সবকিছু নিয়ে ভাবার জন্য। বেশ, আমি তোমাকে দিলাম সময়। তুমি যত খুশি সময় নেও, আমার কোন ধরনের কোনো অসুবিধা নেই। আমি অপেক্ষা করব তোমার উত্তরের জন্য। যতক্ষণ অপেক্ষা করা লাগে আমি করব। তোমার উত্তরের অপেক্ষায় থাকব। মুক্ত নিজের বাবার সাথে কথা বলে অনেক কষ্ট করে তাকে বিয়ের জন্য রাজি করিয়েছে। প্রথমে তিনি মানতে চাননি। মুক্ত বাড়ি ছেড়ে চলে যাওয়ার হুমকি দিয়ে রাজি করিয়েছে। অহনাও বিয়ের জন্য হ্যাঁ বলে দিয়েছে।
সিরাজুল ইসলাম কিংবা অহনার দাদিরও কোনো অসুবিধা নেই। কোন বিপদ না থাকায় মুক্ত নিশ্চিত হয়। এখন আর অহনার সাথে তার বিয়েতে কোনো অসুবিধা নেই। দুই পরিবার মিলে বিয়ের দিন তারিখ ঠিক করেছে। এখন শুধু তাদের বিয়ে হওয়া বাকি। অহনা ও মুক্তর বিয়ে হয়ে গেল কোনো অসুবিধা ছাড়াই। তাদের মধ্যে সম্পর্ক অনেক সুন্দরভাবে এগিয়ে গেল। অহনা ও মুক্ত একে অপরের সাথে মিলে অনেক ভালোভাবে সময় অতিবাহিত করতে লাগলো। অবশেষে পরিপূর্ণতা পেল তারা। অহনা নিজের ভয়ানক অতীত অনেকটাই ভুলে গেছে মুক্তর ভালোবাসার মাধ্যমে। এখন অহনার অনেক আফসোস হয় কেন সে অতীতে হিরে ফেলে কাজের পেছনে ছুটছিল। অহনা এখন 1 বছর ধরে মুক্তর সাথে সুখে সংসার করছে। নিজের জীবন নিয়ে অনেক খুশি। কিন্তু ওই যে বলে না কারো কপালে চায় না। হঠাৎ করে একদিন অহনার একটা বড় ধরনের অ্যাক্সিডেন্ট হয়, যেখানে অহনা মৃতপ্রায় হয়ে যায়। মুক্ত খুব চিন্তিত হয়ে গেছিল। অহনা সুস্থ হয়ে গেলেও কোমায় ছিল অনেকদিন। টানা 1 বছর কোমায় থেকে সেরে ওঠার পর নিজের স্মৃতিশক্তি হারিয়ে ফেলে অহনা। মুক্ত যখন অহনাকে জিজ্ঞেস করে, তুমি কি আমায় চিনতে পারছো না? অহনা উত্তর দেয়, কে আপনি? আমি তো আপনাকে চিনি না। মুক্ত অনেক বেশি ভেঙে পড়েছিল। তবে সে হাল ছাড়েনি। কাউকে সত্যিকারে ভালোবাসলে যে হাল ছাড়া যায় না। মুক্ত চিকিৎসককে গিয়ে জিজ্ঞাসা করে, কি করলে অহনা আবার সুস্থ হবে? তখন চিকিৎসক বলে, ওনাকে সুস্থ করার উপায় নেই কোন। ওনার মেমোরি পুরোপুরি চলে গেছে। এখন ওনাকে নতুনভাবে নতুন স্মৃতি তৈরি করতে হবে। মুক্ত ভাবে এটা হয়তো ঠিক, কারণ অহনার স্মৃতি তো খুব বেশি মধুময় ছিল না, বরং তিক্ততায় পরিপূর্ণ ছিল। তাই মুক্ত চিকিৎসকের কথা মেনে নেয়। অহনাকে বাড়িতে ফিরিয়ে নিয়ে যায়, তার সাথে নতুন করে সুন্দর সুন্দর স্মৃতি তৈরি করতে থাকে। এভাবে একসময় অহনা নতুন করে মুক্তর প্রেমে পড়ে আবার পরিপূর্ণতা লাভ করে তাদের সম্পর্ক। আচ্ছা, এই গল্পের মাহিদ কি আপনাদের মনে আছে? নিশ্চয়ই আছে। সেই মাহিদেরও কিন্তু একটা অতীত আছে। সেও মুক্তর মতো একজন মেয়েকে নিয়ে নিজের জীবনের পরিপূর্ণতা লাভের স্বপ্ন দেখছিল, কিন্তু তার সেই স্বপ্ন পূরণ হয়নি। মুক্ত অহনার পরিপূর্ণতা দেখে আপনাদের কি ইচ্ছে করছে মাহিদের জীবনের গল্প শোনার? এই গল্পটা পূর্ণতার নয়, এই গল্প হারানোর। তবে কিছু মানুষকে হারালেও অনেক সময় আমরা পরিপূর্ণতা লাভ করি। মাহিদের ক্ষেত্রেও তাই ঘটেছিল। মাহিদের যখন 10 বছর বয়স তখন তার মা মারা যায়। মায়ের মৃত্যুর পর বাবার সাথে লন্ডনে চলে আসে মাহিদ। সেখানে এসে মাহিদের নতুন জীবন শুরু হয়। নতুন দেশ, নতুন ভাষা, নতুন পরিবেশ, এসব কিছুর সাথে মানিয়ে নিতে অনেক বেশি অসুবিধা হয় মাহিদের। এর মাঝে মাহিদের বাবা এক বিদেশিনীকে বিয়ে করে। তখন থেকে মাহিদের জীবন অনেক কঠিন হয়ে ওঠে। মাহিদ এত বেশি ভেঙে পড়ে যা বলার মতো নয়। তার সৎ মা অনেক টর্চার করতো তার উপর। এসব কিছু থেকে মাহিদ একটু ভালো থাকতো বাড়ির বাইরে থাকলে। তাই মাহিদ ধীরে ধীরে বিগড়ে যেতে লাগলো। বন্ধুদের পাল্লায় পড়ে সারাদিন সারারাত বাইরে থাকতো, পার্টি করতো, পাববার এসবে সময় কাটাতো। এসব কিছুর মাঝেই মাহিদের জীবনে আসে এলিনা। এলিনা মাহিদের এক বন্ধুর বোন ছিল। সেখান থেকেই এলিনার সাথে মাহিদের পরিচয়। পরিচয় থেকে প্রণয়। মাহিদ একসময় এলিনাকে অনেক বেশি ভালোবেসে ফেলে। এলিনার জন্য সবকিছু করতে রাজি ছিল ছেলেটা। এভাবে কয়েক বছর চলে যায়। নিজের চিরচেনা এলিনাকে বদলে যেতে দেখে মাহিদ। আগে যেভাবে এলিনাকে ফিল করছিল এখন সেভাবে করে না। এলিনাও আগের মতো সময় দেয় না তাকে। এই নিয়ে মাহিদের মনে সন্দেহ জাগে। মাহিদ একদিন এলিনার গতিবিধি শনাক্ত করার জন্য এলিনার পিছু নেয়। পিছু নিয়ে যা দেখে তাতে অবাক না হয়ে পারে না। এলিনা দৌড়ে গিয়ে একটি ছেলেকে বলছিল, কেমন আছো ডার্লিং? আমি না তোমাকে অনেক বেশি মিস করেছি এতদিন, জানো? তুমি আমায় মিস করনি? আজ কতদিন পর বিদেশ থেকে ফিরলে। আমার কথা তো মনে হয় তোমার মনেই থাকে না, তাই না? ঠিক বলছি তো? ছেলেটি তখন বলে, তুমি আর এসব ভুলভাল কথা বলো না তো। যদি আমাকে মিস করতে তাহলে অন্য ছেলের সাথে রিলেশন কেন করো? ওই মাহিদের সাথে ব্রেকআপ কেন করছো না? আরে তুমি বুঝছো না, মাহিদ হলো টাকার কুমির, যাকে সোনার ডিম দেওয়া হাঁস বলা যায়।
তাই ওকে কোনোভাবে হাতছাড়া করতে চাইছি না। আমি চাই ছলে বলে কৌশলে ওকে নিজের হাতে রাখতে। আমি যা করছি আমাদের ভালোর জন্যই তো। বলো ভালোর জন্য না। সেটা কিভাবে? ওই মাহিদের থেকে যত টাকা নিচ্ছি বিভিন্ন অসুবিধার কথা বলে সেগুলো ব্যাংকে জমা করছি। বুঝেছো? আর এই টাকা দিয়ে পরে আমাদের ভবিষ্যৎ সুন্দর হবে। বাহ, অনেক ভালো প্ল্যান করেছো। মাহিদের নিজেকে আটকে রাখতে পারে না। দৌড়ে এসে এলিনাকে অফার দিয়ে বলে, তুই এত নিচ্ছি, তোর জন্য আমি কত কি করেছি আর তুই আমায় এভাবে ঠকালি। আমার তো ইচ্ছে করছে তোকে শেষ করে দেই। না তোকে না এই ছেলেটা আর তোকে দুজনকেই। সেদিন ছেলেটার সাথে অনেক লড়াই চলে এলিনার। নিজের ভালোবাসার উপর আঘাত মেনে নিতে পারেনি মাহির। ছেলেটাকে অনেক মেরেছিল, যার ফলে ছেলেটি গুরুতর আহত হয়েছিল। মাহিরকে গ্রেফতার করেছিল পুলিশ। এত কিছু পরে কিছু ঠিক হয়নি। মাহিদ এলিনার দেওয়া আঘাতের কারণে মদ খাওয়া শুরু করে। নিজের জীবনে অনেক বেশি উদাসীন হয়, যার কারণে তার জীবনে অনেক খারাপ সময় নেমে আসে। এক সময় মাহিদ বুঝতে পারে এভাবে নিজের ক্ষতি করে লাভ নেই, বরং এলিনার মতো মেয়েদের ব্যবস্থা একটা করতেই হবে। সেই থেকে মাহিদ নিজের লক্ষ্য স্থির করে নেয়। মাহিদের এক বন্ধুর গার্লফ্রেন্ড অন্য একটা ছেলের জন্য তাকে ছেড়ে গেছে জেনে ফুসলিয়ে ফাসলিয়ে সেই মেয়েটাকে নিজের প্রেমে ফেলে। যখন মেয়েটা তার প্রেমে মত্ত নেয় তখন সেই মেয়েটার সাথে ইন্টিমেট হয়ে তাকে ছেড়ে দেয়। এভাবে আরো এমন কয়েকটা মেয়ের সাথেও একই কাজ করে। এর থেকে বোঝা যাচ্ছে পরিপূর্ণতার জন্য জীবনে একজন ভালো জীবনসঙ্গীর প্রয়োজন। সমাপ্ত।